বল বল শালা, আর আমাকে সকালবেলায় উঠে কথা শোনাবি? বল আগে। প্রত্যেকদিন আমাকে উঠে কথা শোনানো, তাই না? আজকে তোকে কে বাঁচাই আমি দেখবো। ছেড়ে দে বাবা, দয়া করে আমাকে ছেড়ে দে। আমি কোনো দিন তোকে আর কিচ্ছু বলবো না। যা ইচ্ছা তুই তাই করিস। তবে প্রত্যেক দিন তো একই কথা বলিস, কিন্তু কোনোদিন নিজের কথা রাখিস না। আজকে তোর একদিন কি আমার একদিন, একবার তোকে শিক্ষা না দিলে হবে না। আহ, আমার লাগছে বাবা, অত জোরে জোরে মারিসনি। আমি যে আর সহ্য করতে পারছি না। আহ, আহ। আরে আরে কাকা, কি হলো? তুমি এভাবে ঠাকুমাকে মারছো কেন? তাতে তোর কি কিছু যায় আসে? হ্যাঁ, আমি আমার মাকে মারি ধরি না যত্ন করি সেটা তো তোর দেখবার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। তুমি এভাবে ঠাকুমার উপর অত্যাচার করবে সেটা আমি মুখ বুজে সহ্য করব না। এই নিজের জর্গায় তেল দে পলাশ, লোকের পরিবারের দিকে নাক গলাতে আসবি না। তোকে আমি যেটা বললাম সেটা কর। দেখো কাকা, আমি তোমাকে অনুরোধ করছি, ঠাকুমার বয়স হয়েছে, এভাবে ওকে মেরো না। সালা, তোকে ভালো কথা বললে তোর কানে যায় না, তাই না? বেরো এখান থেকে, একদম এখান থেকে দূর হয়ে যাবি বলে দিলাম। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি, কিন্তু তুমি তোমার পাপের শাস্তি একদিন পাবে। চুপ সালা, এবার মাকে ছেড়ে তোকে মারবো। বাঁচতে চাইলে বেরিয়ে যা। কি রে পলাশ, কি হলো কি? সকালবেলা এরকম রেগে গেছিস কেন? বাজারে যে গেলি তুই। বাজারে আর যেতে পারলাম কই, রাস্তা থেকেই ঘুরে বাড়ি এলাম। আমার মাথা এখন গরম হয়ে আছে মা। কিন্তু কেন? হয়েছেটা কি? এত মাথা গরম কিসের জন্য? কি আর বলবো মা, রাস্তায় যেতে যেতে এমন এক দৃশ্য দেখলাম। সেটাই তো জিজ্ঞাসা করছি, কি দেখেছিস কি? বল না। নগেন কাকার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি নগেন কাকা তার মাকে খুব মারছে উঠানে ফেলে। আমি বাধা দিতে গেলে নগেন কাকা আমাকে কথা শুনিয়ে দিল। তাই নাকি? তা তোর ওদের বিষয়ে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? তুমি বলছো কি মা? বুড়িমাকে এভাবে মারছে, আমি আটকাতে যাব না? সেটা কখনো হয়? কি আর বলবো, এখনকার যুগটাই অন্যরকম। তুই মানুষের ভালো করতে গেলে উল্টে ক্ষতি হয়ে যায়। সেটাই তো দেখলাম, নগেন কাকা আমাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দিল। ওই জন্যই তো বলছি, পরের বিষয়ে কথা বলতে না যাওয়াই ভালো। নিজেরটা নিজে বুঝে নিতে হবে। বুড়িমার কি কষ্ট হচ্ছিল না বলো? ওর কষ্ট দেখেই আমি আর চুপ থাকতে পারিনি। সময় আসতে দে, নগেন ওর পাপের শাস্তি ঠিক পাবে, কেউ আটকাতে পারবে না। বাহ, দারুণ হয়েছে, আজকে বেশ ভালোই মুনাফা হয়েছে। বাজারে দেখছি এখন লাউ আর কুমড়োর চাহিদা অনেক বেশি। দেখি তাহলে একবার নগেনের মায়ের সাথে যোগাযোগ করতে হবে। আরে বুড়িমা যে, এইমাত্র আমি তোমার কথাই ভাবছিলাম। ভালোই হলো তোমার সঙ্গে দেখা হয়ে। কেন বাবা, কিছু দরকার ছিল নাকি? আসলে বুড়িমা, তোমাদের ঘরে লাউ আর কুমড়ো দুটোরই তো গাছ আছে। আমি সেখান থেকে লাউ আর কুমড়ো আনতে চাই, বাজারে বেশ ভালোই চাহিদা। ও গাছ আর আমার নেই রে, ও গাছ এখন অন্যের হয়ে গেছে। তার মানে তুমি কি বলছো কি বুড়িমা? আজকে আমাকে আমার ছেলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বাবা, তাই ওই ঘর আর আমার নেই। বলো কি গো বুড়িমা, হঠাৎ তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিল কেন? কাজ করতে বলেছিল, তাই তাই জানিস আমাকে আজকে ও কত মেরেছে। বলেছে ঘরে ঢুকতে দেবে না। সে কি গো বুড়িমা, তুমি তাহলে এখন কোথায় যাবে? তোমার যাবার তো কোনো জায়গা নেই। দু চোখ যেদিকে যায় সেদিকেই চলে যাব। না না বুড়িমা, তুমি এভাবে হুটহাট করে কোথাও যেও না। একে তোমার বয়স হয়েছে, তারপর আবার একা একা এদিক ওদিক যাওয়া তোমার ঠিক হবে না। হঠাৎ যদি কোথাও কিছু হয়ে যায়। যা হবে হোক, এ জীবন আর রাখতে ইচ্ছে করে না আমার। মনে হয় যেন শেষ হয়ে যায়। বুঝতে পেরেছি, নগেনের খারাপ ব্যবহারে তোমার মনে খুব আঘাত লেগেছে।
ঠিক আছে, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, আমাদের সাথেই থাকবে, চলো। কই গো গিন্নি, কোথায় গেলে? বেরিয়ে এসো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। আরে বুড়িমা নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলেন। এখন থেকে বুড়িমা আমাদের কাছেই থাকবেন। সে কি, নগেনদা কিছু বলবে না? এইভাবে যদি আমাদের ঘরে থাকতে শুরু করে? কি আর বলবে, নগেন তো বুড়িমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই জন্যই মনের দুঃখে বুড়িমা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। আমি বুড়িমাকে নিয়ে এসেছি এখানে আর কি। তুমি ভালোই করেছো গো। উনি এই বৃদ্ধ বয়সে কোথায় বা আর যাবেন? তুমি আমাদের সঙ্গে থাকবে, এসো বুড়িমা। একদিন থাকলাম ঠিক আছে, কিন্তু সারা জীবন কি তোদের সঙ্গে থাকা যায় বাবা? তোদের অসুবিধে হবে যে। আর আমি বুড়ি মানুষ, তোদের ঘরে কেন চেপে বসে থাকবো বলতো? ও কথা বলছেন কেন বুড়িমা? আপনি আমাদের সাথে থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না। আমি সারাটা দিন ঘরে একাই থাকি, বরং একজন সাথী পাবো। হ্যাঁ বুড়িমা, লতা ঠিকই বলেছে, তুমি আমাদের কাছেই থাকো, আমাদের কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোরা যখন বলছিস তখন আমি না হয় তোদের সঙ্গে থাকলাম, কিন্তু একটা কথা, যখনই মনে হবে আমি বেশি পেয়ে বসছি এখানে, তখন আমাকে জানাস। তুমি যে কি বলো না বুড়িমা, ওসব কথা কোনোদিন মাথাতেই আনবে না তুমি। এখন বলো কি খাবে, তোমাদের জন্য কিছু কিনে নিয়ে আসি। কতদিন বাদে গ্রামে এলাম, আমার যে কি ভালো লাগছে কি বলবো। সেই কোন ছোটবেলায় আমি এখানে এসেছিলাম। তাই জন্যই তুমি আসবে শুনে মাও খুব খুশি হয়েছিল। এখন তাড়াতাড়ি চলো। যখন ছোটবেলায় আসতাম তখন এখানে কোনো এক বটতলার মাচাতে অনেক বয়স্ক ব্যক্তিরা বসে থাকতো। আমাকে দেখে তারা নাতনি নাতনি করে কথা বলতো। এখন সেসব উঠে গেছে দিদি। এখন বয়স্ক ব্যক্তিরা এখানে ভালো থাকতে পারে না, সকলেই কষ্টে থাকে। তাই নাকি? কেন? তারা কষ্টে থাকে কেন? বুঝতে পারছি, এখানে হাসপাতাল নেই কাছে পিঠে, একটু অসুবিধা হতে পারে। বাড়ি চলো, সবকিছু বলছি তারপর। আরে এসো এসো সুনিতা, এসো। কতদিন পর আমাদের এখানে এলে, কেমন আছো বলো? আমি ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? দিদিকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? ভেতরে নিয়ে যাবে না নাকি? এসো সুনিতা, এসো, ভেতরে এসো তোমরা। এখন আবার ঘরে গিয়ে কি করব? চল না, আমি আর তুই বরং একবার বাইরে থেকে ঘুরে আসি। আরে পরে যাবে, অনেক দূর থেকে এসেছো, এখন খিদে পেয়ে গেছে। তোমাদের জন্য আমি গরম গরম ফুলকো লুচি করে রেখেছি, সাথে বাঁধাকপির তরকারি আর গরম বেগুন ভাজা। এসো এসো, খেয়ে নাও। হ্যাঁ দিদি, চলো আমরা আগে খেয়ে নিই। আসবো বড় বাবু, ব্যস্ত আছেন নাকি? আরে আমার আবার ব্যস্ততা কি, আয় আয় এখানে বস। আপনার সামনে বসবার সাহস দেখাবো না বাবু, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আপনার পা দুটি একটু টিপে দেব? না না থাক, আজকে আর দিতে হবে না। আজকে বিশেষ বাইরে যাওয়া হয়নি, যেদিন বাইরে যাব 14তে সেদিন এসে পাগুলো আমার টিপে দিস একটু। ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সময় আপনার জন্য আছি। কিন্তু আপনার যদি একটু সাহায্য পেতাম তাহলে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। কি সাহায্য চাস বল? চুরি টুরি কোথাও করেছিস নাকি, তাই ভয় আছিস মনে হচ্ছে? না বাবু, চুরি করিনি। আসলে ঘরে মায়ের সাথে সামান্য ঝগড়া হয়েছে, তাই জন্য মা আমার উপর রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। সে কি রে, এমন ঝগড়া করলি একেবারে ঘর ছেড়ে বিদে হয়ে গেল? মা ওরকমই, নিজে বললে ঠিক আছে, যদি ঘুরিয়ে দুটো উত্তর দেওয়া হয় তাহলে একেবারে ছটফট করে। এবার দেখুন না, বাইরে বের হয়ে ঘর আসেনি, এখন আমার ভয় হচ্ছে আমার নামে এদিক ওদিক উল্টো পাল্টা না বলে বেড়ায়। তুই ভয় পাচ্ছিস যে গ্রামের লোকেরা তোর উপর চড়াও হবে, তাই তো? তুই চিন্তা করিস না, কিছুই হবে না। আমি আছি তো, আমি তোকে ঠিক বাঁচিয়ে নেব। আপনি ভরসা বাবু, আপনি ছাড়া আর কে আছে বলুন, তাই জন্যই তো আপনার কাছে এলাম। না রে বাবা গোপাল,
অনেক ভেবে দেখলাম এইভাবে তোদের বাড়িতে থাকলে অনেক লোকে অনেক কথা বলবে। আরে যে যা বলে বলুক না, লোকের কথায় কিছু যায় আসে না। তুমি থাকবে আমাদের বাড়িতে আমাদের মায়ের মতো, ব্যাস। তোরা বুঝতে পারছিস না, আমি তোদের বাড়িতে থাকলে লোকে বলবে তোরাই আমার ঘর ভেঙেছিস, লোকে তোদেরকে সন্দেহ করবে। তাহলে আপনি এই বৃদ্ধ বয়সে কোথায় যাবেন? কোথায় আবার যাব, এই গ্রাম থেকে চলে যাব, আর তাছাড়া তো কোনো উপায় নেই। না না বুড়িমা, তুমি যদি চাও তাহলে আমি আর লতা আর নগেনের সাথে একবার কথা বলতে পারি। না না, ওর সাথে কথা বলে কোনো কাজ হবে বলে মনে হয় না, ছেড়ে দাও। আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না। আপনি অত ভয় পাবেন না বুড়িমা, আমরা ঠিক আপনার ব্যবস্থাটা করে দেব। যদি নগেন আমাদের কথা না শোনে তাহলে অন্য ব্যবস্থা করব, তবুও আপনাকে ওই ঘরে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের নগেনের সাথে কথা বলতেই হবে, না হলে হবে না। বুড়িমাকে এভাবে হেলায় হারালে হবে না। আর নগেনদারও বলিহারি, ওর মা যে কবে ঘর থেকে বেরিয়েছে ওর একটু খোঁজও নাই। সত্যি এমন ছেলে দেখা যায় না বাবা। কি আর করবে, মা ঘর থেকে বেরিয়ে এসেছে, তাতেই হয়তো ওর শান্তি হচ্ছে। আমারও সেটাই মনে হয়। আসলে বুড়িমা তো ওর অলসতার জন্য ওকে কথা শোনাতো, সেই কথা হয়তো সহ্য করতে পারতো না। পারতো না তো বটেই, সেই কারণেই আমার সঙ্গে ঝামেলা করে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। তুই যেন কি কথা বলবি বলছিলিস? জানো তো, আমাদের এখানে নগেন নামের একটা লোক আছে। সেই লোকটা তার মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিল। আমি সেই সময় বিরোধিতা করি বলে আমাকে অনেক কথা শোনায়। বলিস কি রে, মায়ের গায়ে হাত তুলেছিল? ওর সাহস তো কম নয়। তা কি জন্য মায়ের গায়ে হাত তুলেছিল? নগেন কাকা অত্যন্ত কুটে লোক, একদম ঘরের কাজ করতে চায় না, শুধু ঘরে বসে বসে ঘুমাবে। বুড়িমা তাকে কথা শোনাতে গিয়েছিল বলে বুড়িমার উপর তার রাগ। জানিস কি, আইনত এই কাজগুলো কিন্তু অপরাধ। যদি এদেরকে আইনের আওতায় আনা হয় তো। তুই একটা কুলাঙ্গার ছেলে, তোর মতো ছেলে থাকবার থেকে না থাকা অনেক ভালো। তুই আমার কানের কাছে বেশি ফুটানি মারিস না, যেখানে যাচ্ছিস যা, আমার বিষয়ে বেশি কথা বলতে হবে না। মাটা কাটে গাধা, এইভাবে রাস্তায় ফেলে দিলি? হ্যাঁ, তোকে যদি জন্ম দেবার পর তোর মা ফেলে দিত কেমন হতো বলতো? ওই দেখো দিদি, ওই সরু পাড়া মুখটা যে লোকটার, ওই লোকটাই হলো নগেন। ওই নগেন ওর মাকে তাড়িয়ে দিয়েছে, এখন ওর মা গোপাল কাকার ঘরে আছে। চল তো একবার গিয়ে ব্যাপারটা শুনি। কি ব্যাপার তোমার, এখানে ঝগড়া করছো কেন? দেখো না বোন, এই লোকটা ওর মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুতেই ঘরে ঢোকাতে চাইছে না। আমি বলছি বলে আমাকে আবার গরম দেখাচ্ছে। এটা তো ঠিক কথা নয়। নিজের মাকে এইভাবে ঘর থেকে তাড়িয়ে দেওয়া একদম ভালো কথা নয়। তুমি জানো এর জন্য পুলিশকে জানালে তোমাকে ধরে নিয়ে যেতে পারে। আমি কাউকে ভয় করি না, তোমরা যা পারো করে নাও, আমি চললাম। সবাই মিলে এসে লাগলো কানের কাছে যত সব। এসো এসো বোন এসো, বুড়িমা ওই ঘরের মধ্যেই আছে। কই গো গিন্নি, কোথায় গেলে? একবার বেরিয়ে এসো, দেখে যাও কে এসেছে। হ্যাঁ বলো, এ কে? এ আমার দিদি হয়, আজকে এসেছে, বুড়িমার সাথে কথা বলতে চায়। বুড়িমা তোমাকে যে যে প্রশ্নগুলো করছে সেগুলোর উত্তর দাও তো একটু। হ্যাঁ বলো মা, কি জিজ্ঞাসা করতে চাও? আচ্ছা, আপনার ছেলে কি আপনার উপর অনেক অত্যাচার করে? তাহলে আমি আইনত ব্যবস্থা নিতাম। আইনের আওতায় আনলে এরা ঠিক সোজা হয়ে যাবে। কি বলি বলো তো মা, নিজের ছেলে বলে কিছু বলতে পারি না। ও যা করছে করুক, সময় এলেই নিজের ভুল আশা করি বুঝতে পারবে। এইভাবে ভুল বুঝতে পারবে না। আমাদের একবার কথা বলতে হবে স্থানীয় থানায়, সেখানে পুলিশের সাহায্য নিয়ে একবার আপনার ছেলেকে ভয় দেখাতে হবে, না হলে হবে না। কিন্তু পুলিশে যদি ওকে ধরে নিয়ে যায়? কোথাও নিয়ে যাবে না, আমি তো আছি, কোনো চিন্তা নেই।
আরে আসুন আসুন, নিয়ে যান, একদম সস্তায় চাল কুমড়ো নিয়ে যান, ঘরে রান্না করে খান, তৃপ্তি করে খান চাল কুমড়োর তরকারি, খেয়ে যান চাল কুমড়োর তরকারি খেয়ে যান। এই যে দোকানদার, তোমার এই চাল কুমড়োগুলো কত করে? এই এক একটা চাল কুমড়ো 50 টাকা করে। আপনাকে কটা দেবো বাবু? তুমি আমাকে দুটো দিয়ে দাও, ঘরে দিয়ে তারপর আমাকে থানায় যেতে হবে। দারোগা বাবু নমস্কার, আমি সুনিতা। হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি বাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল আমাদের গ্রামের একজন লোকের বিষয়ে। কি বিষয়ে কথা ছিল বলুন? আমাদের গ্রামে নগেন নামক একজন লোক তার মাকে দেখে না। আপনি যদি ওকে একটু সায়স্তা করে দিতেন তাহলে খুব ভালো হতো। এই রে, নগেনকে তো কিছুই বলা যাবে না। নগেন আগে থেকে আমাকে বলে রেখেছে সবকিছু। এবার তোমার যা কিছু বলবার থানায় বলবে, এখানে আমি এসব কথা শুনবো না। কেন শুনবেন না বাবু? আমরা সকলে মিলে একজনকার ভালো করবার চেষ্টা করছি, আর আপনি আমাদেরকে সাহায্য করবেন না? এই ছোকরা, একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম। তুমি কি আমাকে শেখাতে এসেছো আমাকে কি করতে হবে না করতে হবে? বেশি যদি কথা বলবে তো তোমাকে আমি জেলে পুরবো। সেটা আপনি পারেন না আর পারবেনও না। আমাকে তুমি চ্যালেঞ্জ করছো? তোমার তো সাহস কম নয়। বাবু, ওরা তো ভালোর জন্যই বলছে। আপনি যদি সাহায্য করেন তাহলে একটা বৃদ্ধ মায়ের খুব সহায়তা হতো। আমি তোমাদের জ্ঞান শুনতে এই সকালবেলা এখানে আসিনি। তোমাদেরকে আমি দেখে নেব পরে। আমি চললাম এখান থেকে। ওই মেয়েটা কে রে নগেন? মুখে খুব বড় বড় কথা মেয়েটার। কে ওই মেয়েটা? আপনি কার কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। একটা ছোকরার সাথে ঘোরাঘুরি করছিল। আমাকে আজকে বাজারে দেখতে পেয়ে সকলের সামনে তোর মায়ের কথা বলছিল আর তোর কথা বলছিল। ও বুঝতে পেরেছি, ওটা মনে হয় এখানে নতুন এসেছে। আমার সঙ্গে গোপালদার যখন ঝগড়া হচ্ছিল না, তখন আমাদের কাছে আমাদের কথা শুনছিল আর আমাকে জ্ঞান দিচ্ছিল। আমার মনে হলো মেয়েটার একটু বেশি সাহস। আমাকে আবার আইন নিয়ে জ্ঞান দিচ্ছিল। ওর একটা ব্যবস্থা তো করতেই হবে। তাহলে আর কি, আমি রাত্রিবেলা একবার ওকে ভয় দেখিয়ে আসবো, যাতে এখান থেকে ওকে তাড়ানো যায়। সেটাই কর। তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আজকে রাতের মধ্যে কিছু একটা ব্যবস্থা কর। ও যেমন আপনাকে অপমান করছিল, আমাকে অপমান করছিল, এই অপমানের বদলা আমি নেবই। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। আমি কি তোকে কোনোদিন না করেছি? যা করবি তাতেই আমি তোকে সাহায্য করব। তুই কি বুঝলি মা? এইভাবে কি কাজ হবে? নগেনকে কি সায়স্তা করা যাবে? না, হবে না। কারণ আমার যা মনে হলো এখানকার পুলিশও নগেনের সাথে যুক্ত আছে। কোনোভাবেই আজ ওর হাত থেকে মাকে ছেড়ে দেওয়া যাবে না। ভবিষ্যতে যদি আবার মারধর করে তাহলে তা প্রমাণ করা যাবে না। তাহলে কি হবে? কোথায় পলাশ? কোথায় গেলি? বেরিয়ে আয় ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনো মতেই আমার মায়ের উপর অত্যাচার করব না। সালি, তুই আমার নাম খারাপ করবি তাই না? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ইয়া! ওরে বাবা রে, মরে গেলাম রে। আমাকে মেরে ফেললে। মা, নগেন কাকা আমাদের আঘাত করে চলে গেল। তাড়াতাড়ি বেরিয়ে এসো মা। কি হলো কি? তোর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে তো। ওই নগেন কাকা দিদিকে আঘাত করে পালিয়ে গেল। ওই নগেনের অনেক বার বেড়ে গেছে। এবার ওকে আমাদের গ্রামবাসীদেরকেই সোজা করতে হবে। মা, এখন তাড়াতাড়ি দিদিকে ভেতরে নিয়ে চলো। ওরে, শুধু ভেতরে নিয়ে গেলে হবে না। তুই জলদি গিয়ে একটা ডাক্তার ডেকে আন। এক্ষুনি তোর দিদিকে শুশ্রূষা করতে হবে। ওরে বাবারে, তো এখন আমাকে ছেড়ে দাও, আমার প্রচন্ড লাগছে, আমাকে ছেড়ে দাও। এই, তোকে অনেক সুযোগ দেওয়া হয়েছে। তুই এরপর ঘর ছেড়ে বাইরের লোককে আক্রমণ করতে শুরু করেছিস। তোর 12টা আমি বাজাচ্ছি, দাঁড়া। সবাইকে মার। আরে আরে আরে, কি হলো? তোমরা সবাই মিলে নগেনকে এভাবে মারছো কেন? এই জানো, একজন মানুষের উপর অত্যাচার আইনত অপরাধ। এতদিন আপনার আইন কোথায় ছিল যখন সকলের উপর নগেন অত্যাচার করছিল? আরে কি হয়েছেটা কি আমাকে খুলে বলবে তো? আপনাকে কিছুই শুনতে হবে না। আমাদের কাজ আমাদেরকে করতে দিন। আপনি যেমন আগেও চোখ বন্ধ করেছিলেন, এখনো চোখটা বন্ধ করে থাকুন, তাহলে ভালো হবে।
একজন পুলিশের সাথে তোমরা এমন ব্যবহার করছো? বেশ করেছে। যারা মুখের কথায় সোজা হবে না তাদেরকে একবার পিটিয়ে সোজা করা দরকার। নগেন আমার ছেলে, তাও আমি বলছি ওরা যা করেছে ঠিক করেছে। আপনি এখান থেকে চলে যান। গ্রামের লোকের মাথায় রক্ত উঠে গেছে, ওরা যখন তখন আপনার উপর আক্রমণ করতে পারে। না না, এরা যা রেগে গেছে মনে হচ্ছে এখান থেকে পালিয়ে বাঁচতে হবে, না হলে আমিও মার খেয়ে মরবো। পালাই এখান থেকে। এই ছেলেটাকে নিয়ে হয়েছে মরণ। সারাদিন টোটো করে ঘুরে বেড়াবে, বাড়ির একটা কাজে হাত দেবে না। কোথায় যে কি করে বেড়ায়। ডাকিস নে রে, আমি ছাড়া তোকে তো খেতে দেওয়ার কোনো মানুষ নেই এ বাড়িতে। দাঁড়া একটু, আমি তোকে খেতে দিচ্ছি। নে, আর ডাকিস নে, এবার খেয়ে নে। এই যে এক নবাব চলে এসেছে। বলি, গরুটা যে সকাল থেকে না খেয়ে আছে, এক গোছা ঘাসও তো দিয়ে যেতে পারো নাকি? সব আমার জন্য ফেলে রাখো। আরে বলি, আমি যদি বাড়ির সব কাজ করব তাহলে তুমি আছো কি জন্য? তাই তো, আমি আছি কি জন্যে। এক কাজ করো, আমাকে তাহলে আর রাখারই দরকার নেই। আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাই। ওই এক ভয় দেখিয়েই তো পার হয়ে গেলে সারা জীবন। তা তোমার ছেলে কি করে সারাদিন? তুমিও যেমন, তোমার ছেলেও তেমন। সারাদিন বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে কোনো খোঁজ খবর কি রাখে তোমার ছেলে? কোথায় সেই বাঁদরটা? আজ আসুক বাড়িতে, দেখাবো মজা। হয়েছে, উদর পিণ্ডি বুধর ঘাড়ে দিয়ে লাভ নেই। যাও, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি রান্না শেষ করে খেতে ডাক দিচ্ছি। সে যাচ্ছি, কিন্তু তুমি আমার ছেলেকে বলে দিও আমার সামনে যেন না আসে, আর আসলে কিন্তু খবর আছে। बाप का बेटा সিপাই কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া। আবার এখন কি অভিনয় দেখাচ্ছে। কি রে গোপাল, তোর ভুঁড়ি তো দিন দিন বেরিয়ে চলেছে, আর কিছুদিন পর তো পুরো কুমড়োর মতো হয়ে যাবি রে। আরে ধুর, খাওয়া ছাড়া আর আছেটা কি? না খেয়ে বড়লোক কে হলো বল তো দেখি। তুই এভাবে খেতে থাকলে তো কবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তোকে। দিলে দেবে, তাতে কি? আমার কি থাকা খাওয়ার জায়গার অভাব আছে নাকি? বলছিস যে, তা বাড়ি থেকে তাড়িয়ে দিলে উঠবি কোথায় গিয়ে শুনি? কেন, তোদের বাড়িতে উঠবো? তা না হলে সুনীলদার বাড়িতে উঠবো। এই না 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 না, তা হচ্ছে না। এই আমার বাড়ি থেকে আমাকেই খেতে দিতে চায় না, আবার তুই গেলে তো দুজনকেই একসাথে তাড়িয়ে দেবে রে বাবা। অমন করে আমার দিকে তাকিয়েও কোনো লাভ নাই রে ভাই, আমি তোর জন্য বাড়ি ছাড়তে পারবো না। তোদের মতো বন্ধু থাকবার চেয়ে না থাকাই ভালো। আজ থেকে তোদের সাথে সব সম্পর্ক শেষ। যা, আজকের পর থেকে আর তোদের সাথে কথাও বলবো না। ও কি সত্যি রাগ করে চলে গেল নাকি রে? আরে না, খিদে লেগে গেছে হয়তো, তাই তো বাড়ি চলে গেল। চল চল, আমারও বাড়ি যেতে হবে, খুব খিদে লেগেছে রে। এই যে নবাব সাহেবের আসার সময় হয়েছে। শোনো গিন্নি, তোমাকে বলে রাখলাম, যে এই বাড়িতে কোনো কাজ কাম করবে না তার খাওয়া দাওয়া সব বন্ধ। তার বলতে, আমি তোমার হুকুম ছাড়া কোনো কাজ করি নাকি? আমি বুঝতে পেরেছি, আমাকেই কথাগুলো শোনানো হচ্ছে। ঠিক আছে, লাগবে না আমার খাবার। না খেলে কি মানুষ মরে যায় নাকি?
হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই না খেলে মানুষ মরে না। শোনো গিন্নি, তুমি যদি আমার কথার অবাধ্য হয়েছো, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে বলে দিলাম। শোনো মা, আমি ভেবেছিলাম তোমাদের ছেড়ে কখনো যাব না, কিন্তু আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, তাই আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওগো, পাগলটা সত্যি সত্যি রাগ করে চলে যাচ্ছে। তুমি একবার ডাক দাও না, তুমি ডাকলেই ও ফিরে আসবে। আরে যেতে দাও, কোথায় আর যাবে, একটু পর ঠিকই ফিরে আসবে। কত করে বললাম যে তুমি ডাক দিলেই পাগলটা ফিরে আসবে, শুনলো না আমার কথা। না জানি পাগলটা কোথায় আছে। আরে থাকুক না একটু, বেশি বড় হয়ে গেছে তো, অভিমান বেড়ে গেছে। যাক বাইরে, 2 টাকা ইনকাম করে দেখুক, তখন বুঝতে পারবে দুমুঠো ভাতের কি মূল্য। তাই বলে তুমি আমার একমাত্র ছেলে কিভাবে কষ্ট দেবে? এই শীতের রাতে কোথায় কি করতেছে, খেলো কি খেলো না কিছুই জানি না। আর ঠিক আছে ঠিক আছে, তুমি কান্না থামাও, আমি বাইরে গিয়ে দেখি কোথায় আছে। ভোলা, ও ভোলা, বাবা ঘুমিয়ে গেছিস নাকি? আরে কাকু, আপনি এত রাতে? বলি, আমার গোপাল কি তোমাদের এখানে এসেছে বাবা? না তো কাকু, কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না, একটু রাগ করেছিলাম তো, তো অভিমান করে ছেলেটা সেই যে বের হয়েছে, রাত হয়ে গেল, এখনো বাড়িতে ফেরেনি। কি বলেন কাকু, এ পাগলটা তাহলে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে গেল নাকি? আমি ভাবলাম হয়তো তোমার সাথে আছে, তাই তো এলাম এত রাত করে। না কাকু, আমার এখানে তো আসেনি। আচ্ছা, আপনি বাড়িতে যান, দেখছি আমি। এ কি, কে তুমি বাছা? এখানে এভাবে শুয়ে আছো কেন? সর্বনাশ, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সারা রাত মনে হয় এভাবে শুয়েছিল। এবার একটু ঘুমাক বেচারা শান্তিতে, আমি পাঁপড়গুলো রোদে শুকাতে দিই। এই তো, এই তো চোখ খুলেছে। কে বাছা তুমি? তোমার বাড়ি কোথায়? আমি আমি এখানে কেন? কে তুমি? তুমি সারা রাত আমার বারান্দায় শুয়েছিলে বাছা। কোথা থেকে এসেছো তুমি? কি হলো, ওভাবে তাকিয়ে আছো কেন? বলো, কোথা থেকে এসেছো তুমি? আমি যদি আমার পরিচয় বলি, তাহলে বুড়ি আমাকে থাকতে দেবে না। তার থেকে ভালো আমি সবকিছু ভুলে গেছি। আমার কিছু মনে নেই ঠাকুমা, কিচ্ছু মনে করতে পারছি না। আহারে, সারা রাত শীতে বাইরে থেকে বোধহয় এমন হয়েছে। ঠিক আছে বাছা, যতদিন তোর কিছু মনে না পড়ে ততদিন তুই আমার এখানেই থাক। আমার খুব খিদে পেয়েছে ঠাকুমা, যদি কিছু খেতে দিতে। তুই বস, আমি এক্ষুনি তোকে খেতে দিচ্ছি। গরম গরম পাঁপড়গুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে হবে, আর এই দুটো ভাজা হয়ে গেলেই যেতে হবে। তুমি কেন কষ্ট করে বাজারে যাবে ঠাকুমা?
তার চেয়ে বরং তুমি পাঁপড় ভাজতে থাকো, আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি। পারবি তো তুই? পারবো না মানে? কি যে বলো না তুমি। বাহ, পাঁপড়ের এত চাহিদা! আগে জানলে তো পাঁপড়ের ব্যবসাই করতাম। কিরে, সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ঠাকুমা, দেখতে দেখতে সব হাওয়া করে দিল লোকে। শীতের ভেতর গরম গরম পাঁপড় ভাজা মানুষ খুব খায়। নে, এগুলোও নিয়ে বিক্রি করে আয় তো দেখি। আজ বুঝি আর পাঁপড় ভেজে দিতে পারবো না রে, তুই বরং আজ বিশ্রাম কর। তুমি চিন্তা করো না ঠাকুমা, আমি নিজেই আজ পাঁপড় ভাজবো। তুই পারবি তো? হ্যাঁ ঠাকুমা, আজ থেকে আমি বাজারে দাঁড়িয়ে পাঁপড় ভেজে গরম গরম পাঁপড় খাওয়াবো মানুষকে। সাবধানে করিস কিন্তু, তেল টেল হাতে পড়লে কিন্তু ফোসকা পড়ে যাবে। ও তুমি চিন্তা করো না ঠাকুমা, চুপচাপ শুয়ে থাকো তুমি, আমি আসবার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। পাঁপড় খাবে নাকি গিন্নি? গরম পাঁপড়? দাঁড়াও দাঁড়াও, আমি একটা গরম পাঁপড় নিয়ে আসি। ও দাদা, আমাকে একটা পাঁপড় দেন তো। বাবা গোপাল, তুই? বাবা তুমি? ওগো গিন্নি, এদিকে এসো, দেখো দেখো, আমাদের গোপাল কত বড় হয়ে গেছে দুদিনে। তুই কেমন রে বাবা? এভাবে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে আসে? বাড়ি ছেড়ে এসেছি বলেই আজ নিজে কিছু করতে শিখেছি মা। চল বাবা, বাড়িতে চল। আজ কটা দিন আমরা পাগলের মতো তোকে খুঁজে বেড়াচ্ছি। না মা, আমি এখন বাড়ি যেতে পারবো না, তোমরা ফিরে যাও, আমি কয়েকদিন পরে বাড়িতে ফিরে আসবো। শোন রে মা, যতই রাগ হোক, ছেলে পেলেকে কখনো বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবি নে। ঠিক আছে বুড়িমা, এখন থেকে আর কখনো এমন বলবো না। এ কদিন ওকে ছেড়ে যে কি কষ্টে আছি, তোমাকে তার কি বোঝাবো বুড়িমা? আমাকে বোঝাতে হবে না, আমিও বুঝি। শোন দাদু ভাই, এভাবে রাগ করে আর কখনো বাড়ি ছেড়ে আসবি নে। ঠিক আছে ঠাকুমা, কিন্তু আমি তোমার হাতের পাঁপড় খেতে মাঝে মধ্যেই চলে আসবো, আর আমিও বাড়িতে গিয়ে গঞ্জে একটা পাঁপড়ের দোকান দেব। ঠিক আছে, এখন তাহলে বাবা মায়ের সাথে যা দাদু ভাই। কিরে গোপাল, কোথায় গিয়েছিলি? তুই তো দেখছি আচ্ছা বলদ, আমার মাথায় ঘাস, সেটা দেখেও বুঝতে পারছিস না কোথায় গেছিলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তা প্রতিদিন এত ঘাস কেটে করিসটা কি? হ্যাঁ, ভালো পাগলের সাথে কথা বলছি তো। আরে ঘাস কি মানুষে খায় বলদ? না না, গরুতে খায়। তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? এই তুই থাক, আমার আর অত প্যাঁচাল করবার সময় নাই, তাড়াতাড়ি গিয়ে খেতে দিতে হবে। তোর গরু দুটোকে এত খাওয়ানোর পরেও তো কোনো উন্নতি দেখি না। কি আর করব বল, আমার গোয়ালটার জন্য বোধহয় এমনটা হয়, নইলে দেখিস তো সারাদিন আমি ওদের পেছনে পড়ে থাকি। হ্যাঁ রে, তা তো দেখি।
কিন্তু তোর গোয়ালের জন্য আবার গরু মোটা হবে না কেন? তার বলিস না, ওই টেরা মাসুদের দিয়ে গোয়াল ঘর করেছিলাম, 2 মাস যেতে না যেতেই সব আবার ভেঙে পড়েছে। এদিক সেদিক থেকে আলো বৃষ্টি বাতাস এসে গরু দুটোকে আর বড়ই হতে দিল না। আচ্ছা থাক তাহলে, এখন আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, পরে কথা বলবো নে। হ্যাঁ, কই গো গিন্নি, কোথায় গেলে? গরু দুটো এভাবে হাম্বা হাম্বা করছে, তোমার তো কোনো খেয়ালই নেই। তোমার ওই বলদ গরু হাম্বা হাম্বা করুক আর ভ্যাঁ ভ্যাঁ করুক, তাতে আমার কি? আরে কেন, এসে একটু খাবার দিয়ে গেলেই তো হয়, চুপ হয়ে যায়। গরুর গায়ে নিয়ে 1 কিলো গোশত, সারাদিন খাওয়া নিয়ে ব্যস্ত। তোমার গরু তুমি যত্ন করো, কিন্তু খাওয়ানোর পরেও কোনো পরিবর্তন আছে? শুধু খাই আর ঘুমাই। এই ভাঙা গোয়াল এবার সরাতেই হবে গিন্নি, নইলে আর গরু দুটোকে তাজা মোটা করতে পারছি না। আবার নতুন করে গোয়াল ঘর বানাবে? অত কথা না বলে এসে খেয়ে নাও, ভাত বেড়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি গরুর খাবারটা দিয়ে আসছি। কি গো, মেয়েটাকে দেখছি না, কোথায় গিয়েছে মেয়েটা? সে কোথায় কোথায় খেলে বেড়াচ্ছে কে জানে। বাড়িতে একটু দাঁড়ায় নাকি? সারাদিন এখানে ওখানে খেলা করে বেড়ায়। আরে খেলুক খেলুক, এ বয়সে খেলবে না তো আবার কখন খেলবে? মেয়েটাকে আমার বকাঝকা করো না কিন্তু। হ্যাঁ, মেয়েটাকে তো বকাঝকা করা যায় না। সারাদিন যে মেয়েটাকে আশকারা দিতে দিতে মাথায় তুলে রেখেছো, ওকে আবার কিছু বলা যায় নাকি? হ্যাঁ গো, মেয়েটা হলো আমাদের একমাত্র আদরের মেয়ে। কত কষ্টের পর ওকে পেয়েছি, দেখে কি রাগ করা যায়? ওই এসেছে আপনার আদরের কন্যা। কই রে আমার মা, কোথায় ছিলি এতক্ষণ? এই তো ঋতুদের ওই আমবাগানে খেলা করছিলাম। ও আচ্ছা, নে নে, অনেক খেলাধুলা করেছিস, এখন খেয়ে নে। না বাবা, আমি এখন খাবো না। কেন খাবি না কেন? আমার বান্ধবীরা কেবল গোশ দিয়ে ভাত খেয়ে এলো, আমিও এখন গোশ দিয়ে ভাত খাবো। এখন আর কোথায় গোশ পাবো বল? এখন এই দিয়ে খেয়ে নে, পরে না হয় গোশ কিনে আনবো। না না, আমি পারবো না। তুমি কতবারই এক কথা বলেছো, আমি এখন ভাত খাবো না, চলে যাচ্ছি। দেখলে তো তোমার মেয়ের কাণ্ড? আরো আশকারা দিয়ে মাথায় তোলো, এমনই হবে। আমি বলি কি, এখান থেকে না হয় একটা গরু বিক্রি করে দাও। কি বলো এসব? হ্যাঁ, তাহলে পরে গোয়াল ঘর করার টাকাও হয়ে যাবে, আবার কিছু গোশও কিনতে পারবে। ধুর, তোমার শুধু ফাও কথা। এই গরু আমি বিক্রি করব না। একেবারে দুটো যখন তাজা মোটা হবে, তখন একেবারে দুটোকে বিক্রি করে একটা বাড়ি আর ছোট ছোট দুটো গরু কিনে পালবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তো শুধু ওই চিন্তাই, আমাদের প্রতি তো তোমার কোনো খেয়ালই নেই। এই চুপ করো তো, শুধু শুধু ফাও বকে। তুমি থাকো, আমি একটু বাজারের দিকে যাই দেখি। হ্যাঁ যাও যাও, আর ফিরবে না যেন। কিরে গোপাল, এখন আবার কোথায় চললি? এই তোরে একটু বাজারের দিকে যাচ্ছি। ও ভালো ভালো, তাহলে চল একসাথেই যাই, আমিও বাজারের দিকেই যাচ্ছি। বলছি নগেন, তোর কাছে কি 200 টাকা ধার পাওয়া যাবে? মানে দিলে কদিন পরে দিয়ে দিতাম আর কি। হ্যাঁ টাকা তো আছে, কিন্তু তুই সময় মতো দিতে পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? তুই ও নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক সময় মতো টাকাটা ফিরিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নে।
তুই আমার অনেক উপকার করলি রে নগেন। হ্যাঁ, তা না হয় বুঝলাম, কিন্তু কি কাজে নিলে বলো দেখি। আরে ও কথা শুনিস না, মেয়েটা অনেক দিন ধরে গোশ খাবো বলে লাপাচ্ছে, আমাকে আর রাখছে না, এই জন্যই বাজারে এলাম। অবশ্য তুই টাকা না দিলে আর চিনতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, চাইলেই তো দিলাম, তাহলে যা। কি গো গিন্নি, এদিকে আসো, এই নাও গোশ, এবার গিয়ে ভালো করে রান্না করো। কি গো, এত গোশ কোথায় পেলে? আর এত টাকা কোত্থেকে এলো তোমার কাছে? আরে অত প্রশ্ন না করে সোজা রান্নাঘরে গিয়ে রান্না করো। কি মজা, আমার জন্য গোশ নিয়ে এসেছে। আমার বাবা খুব ভালো। হ্যাঁ রে মা, তুই এবার মন ভরে খেতে পারবি, তোর জন্যই তো এনেছি। আচ্ছা বাবা, তাহলে মায়ের রান্না হোক, আর আমিও ওদিক থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে মা, যা, কিন্তু এখনই চলে আসিস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে বাবা। কি রে মা, তোরা খেতে বসেছিস? বলছি আমারও কিছু খেতে দে না মা, দুদিন হলো আমার পেটে কিচ্ছুটি পড়েনি। বলছি যে আপনি না হয় অন্য কোথাও দেখেন, আমাদের তিনজনের খাবার একটু কম হয়েছে, তার মধ্যে আবার আপনাকে কিভাবে খেতে দেব? দেখ না মা, যদি দুমুঠো ভাত হয়। কি গো, তুমি তার সাথে এভাবে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? আজকে একটু গোশ আনলে আর আজকেই এসব লোকজন বাড়িতে হাজির। তুমি এখন তাকে ভালোভাবে খেতে বলো, না হলে কিন্তু পরে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি যে আপনি তাহলে বসুন এখানে, আমি আপনার খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা। এই নিন বাবা, খেয়ে নিন। আহা, কি স্বাদ হয়েছে রে মা, কতদিন এমন সুস্বাদু খাবার খাই না। হ্যাঁ বাবা, আপনার যতটুকু লাগবে আপনি খেয়ে নিন, পেট পুড়ে খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে রে বাবা, তোরা আমার জানটা বাঁচালি, আর একদিন না খেয়ে থাকলে হয়তো মরেই যেতাম। কি গো বুড়ো দাদু, তোমার কি পেট ভরেছে? হ্যাঁ রে মনি, পেট ভরেছে। তোমার নাম কি? আমার নাম লতা। তুমি খুব মিষ্টি দেখতে। বলছি বাবার কি পেট ভরেছে? হ্যাঁ রে বাপ, ভরেছে। বলছি তোমাদের গোয়াল ঘর এভাবে ভাঙা কেন, ঠিক করতে পারো না? আরে কি করে আর করবো বাবা, হাতে টাকা পয়সা নেই, আবার এদিকে এত খরচ, সব মিলিয়ে আর পেরে উঠছি না। বলছি তাহলে আমি তোমাদের গোয়াল ঘরটা একটু ঠিক করে দিই। আপনি আবার কিভাবে ঠিক করবেন? কি যে বলো তোমরা, আমি তো এই সব কাজ করি বেড়াতাম। আচ্ছা ঠিক আছে, দেখুন পারেন কিনা।
ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। কি গো, কি হয়েছে? মা, এ কি? এই তো দেখছি সব চকচকে গোয়াল ঘর। এ তো নতুন বানানো থেকেও নতুন লাগছে। একটা ব্যাপার আমি বুঝলাম না গিন্নি, লোকটি কাজ শুরু করলো একটু আগেই, আমরা ঘরের ভেতরে একটু যেতে না যেতেই হ্যাঁ তো তাড়াতাড়ি ঘর তৈরি করলো কিভাবে? হ্যাঁ গো, আমিও তো তাই ভাবছি। এত সুন্দর গোয়াল ঘর তো এত তাড়াতাড়ি বানানো সম্ভব নয়। মহা বিপদে পড়লাম তো। ওই লোকটাকে এখন কোথায় খুঁজে পাবো? এত তাড়াতাড়ি বানিয়ে দিয়ে চলে গেল, বলেও গেল না। গেছে গেছে, তাতে আমাদেরকে আমাদের গোয়াল ঘরটা নতুন করে দিয়ে গেছে। এর মধ্যে যদি কোনো সমস্যা হয়? কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? বলছো গিন্নি? তাহলে রেখে তো দেখি কি হয়। আমার তো চিন্তা হচ্ছে গিন্নি। তুমি একবার ভেবে দেখো, লোকটি ছিল বুড়ো, আর সে এত তাড়াতাড়ি নতুন গোয়াল ঘর বানিয়ে দিয়ে চলে গেল। কি যে বলো তুমি, এত সুন্দর গোয়াল ঘরে গরু রাখলে আবার কোনোদিন সমস্যা হয় নাকি? হ্যাঁ, আর তুমি তো খেতেই দিতে চাচ্ছিলে না। হ্যাঁ, হ্যাঁ গো, আমার খুব বড় ভুল হয়ে গেছিল। আর কারো সাথে এমনটি করব না। ঠিক আছে, এখন ঘুমাও, নইলে আবার সকালে উঠতে দেরি হয়ে যাবে। সকালে গিয়ে মাঠে কাজ আছে, আবার ঘাস আনতে হবে গরুর, অনেক কাজ। হুম। কই গো গিন্নি, এই তাড়াতাড়ি এদিকে এসো। কি গো, আমাকে আবার মাঠে নিয়ে যাবে নাকি? এত ডাকছো কেন? দেখো দেখো, গরু দুটোর দিকে একবার তাকাও। উমা, এ কি গো? এ আবার কি অলক্ষণে কাণ্ড! এক রাতের মধ্যে গরু দুটো এইভাবে মোটা তাজা হলো কিভাবে? এখনো বোঝনি? ওই সব এই বুড়ো বাবার কাজ। তার তৈরি করা এই গোয়াল ঘরের ভেতরে জাদু আছে, নইলে আবার এক রাতে গরুগুলো এমন হয়ে যায়। হ্যাঁ গো, তুমি তো ঠিকই বলেছো। এবার তো আমাদের ভাগ্য খুলে গেল গো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। আজ এই দুটোকে বিক্রি করে রেখে আসি, আবার নতুন নতুন করে এনে এখানে ঢোকাবো আর বিক্রি করব। হ্যাঁ গো, এবার আমাদের আর অভাব থাকবে না। তোমাকে আর অত কষ্ট করা লাগবে না। তুমি এবার শুধু গরু পালন করলেই সব অভাব চলে যাবে। ঠিক আছে গিন্নি, তাহলে থাকো, সকাল সকাল গিয়ে তো গরু দুটোকে বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আর শোনো, আসার সময় কিন্তু আমার জন্য একটা শাড়ি আর মেয়ের জন্য একটা জামা কিনে আনবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। এরপর থেকে গোপাল গরু কিনে এনে গোয়াল ঘরে এক রাত রাখলেই তার গরুগুলো মোটা তাজা হয়ে যায়। সে এমন ব্যবসা করেই দিন দিন অনেক বড়লোক হয়ে যায়। তাদের সংসারে আর কোনো অভাব থাকে না। এভাবে ভালোভাবে তারা দিন কাটাতে থাকে। কি হলো বাবু, আপনাকে আজকে সকাল থেকে কেমন যেন দুঃখী লাগছে, কি হয়েছে আপনার? দুঃখ নয়, দুঃখ নয়, আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি। সেই সিদ্ধান্তটা নিয়ে সংশয় আছি, ভাবছি সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে কিনা। কি সিদ্ধান্তের কথা বলছেন, আমাকে একটু বলা যেতে পারে? আসলে আমি ভাবছিলাম, আমার এই যে এত অর্থ সম্পত্তি, বড় বাড়ি, সমস্ত কিছু ছেড়ে বিভাগী হয়ে যাব। আপনি কি বলছেন বাবু, এটা আবার কেমন ধরনের সিদ্ধান্ত? কেন, তোর কি সিদ্ধান্তটা পছন্দ হয়নি? একদমই না বাবু, আপনি যদি এসব জিনিস ছেড়ে দেন
তাহলে আমাদের গ্রামের কত বড় ক্ষতি হবে আপনি বুঝতে পারছেন না। ক্ষতি হয়ে যাবে বলছিস? তা কি ধরনের ক্ষতি হবে? বাবু, আপনি যে আমাদের গ্রামের জন্য এত কিছু করছেন সবকিছু নষ্ট হয়ে যাবে। কেন, তোরা তো আছিস, তোরা এসব দেখভাল করবি, তোদের যা মন চায় তাই করবি। না বাবু, আপনি হলেন এই গ্রামের কর্তা, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। আপনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা সকলে কাজ করি। আপনার মতো সিদ্ধান্ত আমরা কেউ নিতে পারবো বলে তো মনে হয় না। সেটা বললে তো হয় না, তোদের কাউকে তো দায়িত্ব নিতে হবে। দায়িত্ব তো নিচ্ছি বাবু, কিন্তু মাথার উপরে একজন বড় কর্তা থাকা উচিত। আপনি হলেন আমাদের বড় কর্তা, আপনি এসব উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবেন না তো বাবু। আসলে কি জানিস তো, ছোটবেলা থেকেই এই অর্থ সম্পত্তির মাঝে বড় হয়েছি। মাঝে মাঝে আমারও দেখতে মন চায় গরিব মানুষেরা কি করে তাদের জীবন যাপন করে। আপনি গরিব মানুষ কোথায় পাবেন আমাদের গ্রামে? আপনি কি আমাদের গ্রামের কাউকে গরিব থাকতে দিয়েছেন? প্রত্যেকেই এই গ্রামে খুব আনন্দে থাকে, প্রত্যেকেই নিজের সংসার খুব ভালোভাবে চালাচ্ছে। তাই? তাহলে তো খুবই ভালো। তাহলে তুই কি বলতে চাইছিস, আমি কি আমার এই বাড়ি ছেড়ে যাব না, বিভাগী হব না? একদমই না বাবু, আপনার যা ইচ্ছা আপনি আমাকে বলবেন, আপনার সব ইচ্ছা আমি পূরণ করে দেব। কি গো, তোমার কি ব্যাপার বলো তো? দুদিন ঘর থেকে বের হচ্ছ না যে? তোমার কি কাজকর্মের ক্ষতি হচ্ছে না? ধুত্তেরি, প্রতিদিন ইটভাটা যেতে ভালো লাগে না। লোক রেখে দিয়েছি, তারা যা পারে করুক গে। সে কি, তোমার নিজের কাজের প্রতি এত অনীহা কিসের? অনীহা নয় গিন্নি, সব সময় কি একই কাজকর্ম করতে ভালো লাগে? এই মাঝে মাঝে তো অন্য কোথাও বেড়াতে যেতে মন চায়। সেটা আমারও কথা, আমারও মনে হয় মাঝে মাঝে কোথাও বেড়াতে যাই, কিন্তু কোথায় যাব তা খুঁজে পাই না। চলো একবার আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করে আসি, কিছুদিন থেকে তারপর আসবো। বাবা, আজকে সূর্য কোন দিকে উঠেছে গো, না বলতেই একেবারে শ্বশুর বাড়ি যাবার মন। আরে না না গিন্নি, ব্যাপারটার কিছুই নয়। তাদেরও তো আমাদের জন্য মন খারাপ হয়, তাই জন্য মাঝে মাঝে ওখানে যাওয়া ভালো। ওদের সঙ্গে দেখা করে এলে ওদের মনটা খুব ভালো থাকবে, আমারও কাজে মন বসবে। ঠিক আছে, তাহলে কবে যাবে বলো দেখি? পরশুদিন যাওয়া যাক। পরশুদিন গেলে কোনো অসুবিধা হবে না। আমি তাহলে একবার ভাটায় গিয়ে লোকগুলোকে সমস্ত কাজকর্ম ভালো করে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আমরা কিছুদিনের জন্য ঘুরতে বেরোবো, কেমন? শোনো না, যাবেই যখন বলছো, তাহলে বাবা মার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেলে হতো না? সে আমি ধুতি আর শাড়ি কিনে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। আরে নিখিল, বলো তোমার কি খবর? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক কি করে বলি বলুন তো, একটা সমস্যায় পড়ে গেছি। এই সমস্যা থেকে কিছুতেই উদ্ধার পেতে পারছি না। কি সমস্যার কথা বলছো? বাবু, এবছর শীতকাল আসবে বলে আমি কিছু গাজর আর টমেটো চাষ করেছিলাম আমার জমিতে, মানে যে জমিটা আপনি আমাকে চাষ করবার জন্য দিয়েছিলেন। এ তো ভালো কথা। এই টমেটো আর গাজর দিয়ে গরম গরম ডাল, সাথে মাছ ভাজা আর গরম ভাত, আহা! শীতের রোদে পিঠে রোদ লাগিয়ে খেতে যা লাগে না। কিন্তু বাবু, এদিকে আমি ফ্যাসাদে পড়ে গেছি। চাষবাস করবার পর আমি কিছু টাকা ধার করে জমিতে ভালো ওষুধ দিয়েছিলাম, কিন্তু একটা ফসলও ভালো করে ফলেনি, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। যা, এমন হলো কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না। তুই কার দোকান থেকে ওষুধ কিনেছিলিস? ওই অচিন্তর দোকান থেকে। তোকে নিশ্চয়ই তারিখ পেরিয়ে যাওয়া ওষুধগুলো দিয়েছে, তাই জন্যই তোর এমন অবস্থা হয়েছে। বলো কি অনিল, একজন চাষির এত শখের, এত কষ্টের জিনিসের উপর জল ঢেলে দিল? বাবু, এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে সেই ওষুধ জমিতে পড়বার আগেই অনেকে সাবধান হয়ে গেছে। তবে অচিন্তর দোকানে এসব ঘটনা ঘটছে, বুঝলেন? এ তো ভালো কথা নয়। আমাদের তবে অচিন্তর সঙ্গে আজকে দেখা করা উচিত। সে গ্রামে চাষিদের সঙ্গে কেন এমন করছে সেটাই তো বুঝতে হবে। আর হ্যাঁ নিখিল, তোমার অসুবিধাটা কি সেটা বলো ভালো করে। ওই দোকানদার কি তোমার কাছ থেকে টাকা চাইছে? না বাবু, টাকা তো চাইনি, কিন্তু অসুবিধে হলো আমি তার দেখাও পাচ্ছি না। আমি যে তার কাছ থেকে ক্ষতিপূরণ নেব তার উপায়ও নেই। তার মানে? সে গত এক সপ্তাহ হলো দোকান বন্ধ করে কোথায় যেন পালিয়ে গেছে, আর দোকান খুলবে বলে তো মনে হয় না। মানুষের সাথে এরকম 2 নম্বরি করে একটা লোক পালিয়ে গেল আমাদের গ্রাম থেকে, আর সেটা আমি জানতেও পারলাম না।
সেটাই তো হলো কথা। সে যে এরকম করেছে তোমার আগে জানানো উচিত ছিল। আমিও তো বেশ কিছুদিন ধরে দেখছি দোকানটা বন্ধ হয়ে আছে। আমি ভাবছি হয়তো ঘরে আছে, কিন্তু ও যে কেটে পড়েছে সেটা তো জানা ছিল না। না অনিল, একে ছেড়ে দিলে হবে না। তুমি যা হোক করে এর খোঁজ খবর নাও, যেখানে দেখতে পাবে আমাকে জানাবে। এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। নিখিল, তুমি এখন এসো কেমন? আরে খেয়ে যান একদম সুস্বাদু টক ঝাল নোনতা ফুচকা খেয়ে যান। হে, একদম দারুণ খেতে ফুচকা। একবার ফুরিয়ে গেলে আর পাবেন না, তাড়াতাড়ি খেয়ে যান। সঙ্গে তেঁতুল জল ফ্রি, যত পারবেন ফুচকা খান, টাকায় মাত্র দুটো। খেয়ে যান, ফুচকা খেয়ে যান। এই তো, এইভাবে ছদ্মবেশে থেকে আমার এই ব্যবসাটাকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে যেতে হবে। ওষুধের দোকানের নামটা এতদিন খারাপ হয়ে গেছিল, যে কোনো সময় অবিনাশ বাবুর কাছে আমার নামে নালিশ গেলে আমার করদান নিত। ঠিক সময় কেটে পড়ে ভালোই করেছি। আরে চলো চলো গিন্নি, এখন অনেকটা পথ যেতে হবে, খিদেটাও লেগেছে বেশ। খিদে কি তোমার একারই পেয়েছে নাকি? আমারও তো পেয়েছে। তুমি আমাকে তাড়া দিও না তো, এই বলে দিলাম। আমাকে ধীরে ধীরে যেতে দাও। আরে দিদিমণি, দাদাবাবু, খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান, ফুচকা খেয়ে যান। দেখো, ওখানে একজন ফুচকা বিক্রি করছে। চলো না, আমরা গিয়ে ফুচকা খেয়ে আসি। তুমি খেয়ে পেছো নাকি? এই খালি পেটে কেউ ফুচকা খায়? কিচ্ছু হবে না, আমি বুড়ো বেলায় কত ফুচকা খেয়েছি। চলো না গো। আচ্ছা চলো চলো, তোমাকে খাইয়ে আনি। আমি কিন্তু খাবো না, আমাকে জোর করবে না। আচ্ছা বাবা, করবো না, তুমি চলো। আসুন আসুন দাদাবাবু, দিদি ভাই, আসুন আসুন। বলুন আপনাকে ক টাকার ফুচকা দেব? টাকায় কটা করে দিচ্ছেন? টাকায় 2 পিস। একটু কম হয়ে যাচ্ছে না? কি করব দাদাবাবু, জিনিসপত্রের বাজারে যা দাম, ফুচকা তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যায়, তাই জন্যই তো দাম করে রেখেছি। আচ্ছা আচ্ছা, অত দাম দর করতে হবে না, তুমি আমাকে এখন দিয়ে দাও। দিদিমণি আর অপেক্ষা করতে পারছে না দাদাবাবু, আমি বরং ওনাকেই দিয়ে দিই, কেমন? কি গো, কি রান্না করব বলো? এভাবে বসে থাকলে হবে? যা করবে করো, আমি কিছু বলতে পারছি না। অনিল কোথায় গেল? তাকে তো দেখতে পাচ্ছি না। তাকে একটু কাজে পাঠিয়েছি, অনেকক্ষণ গেছে, দেখা যাক কখন ফিরে আসে। অনিল আমাকে বলছিল তুমি নাকি বলেছো সমস্ত কিছু ছেড়ে বিবাগী হয়ে যাবে। হঠাৎ এ কথা কেন মনে হলো? আরে আমি মাঝে মাঝে আর কি করি, আসলে কি জানো তো, অনেক সময় বিভাগী হলে অনেক কথা জানা যায়। কার মনে যে কি আছে, কে কি কাজ করছে সেটাও জানা যায়। এই দেখো না, যেমন বাবু, বাবু, আমি চলে এসেছি বাবু। আরে অনিল, এসো এসো। তা বলো, কি খবর পেলে? হ্যাঁ, সে দোকানও যেমন ছেড়েছে, ঘরও ছেড়ে দিয়েছে। আশেপাশের লোক কিছু বলতে পারলো না কোথায় গেছে। তার মানে এই যাত্রায় শাস্তির হাত থেকে ও বেঁচে গেল, তাই তো? সেরকমই তো মনে হচ্ছে বাবু। কি হয়েছে বলো তো? আর বলবেন না গিন্নিমা, অচিন্ত বলে একটা লোক ভেজাল ওষুধ বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। অনেকের জমিতে ফসল নষ্ট হয়ে গেছে, তো সেই লোককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গ্রামে এখনো এরকম বদমাইশি লোক আছে? বাবুন, বাবু থাকতেই এরকম বদমাইশি করছে। বাবু আবার বলছিলেন নাকি সবকিছু ছেড়ে বিবাগী হয়ে যাবেন। তাহলে বাবুর অনুপস্থিতিতে কি কাণ্ডটাই ঘটাতো, বুঝতে পারছেন? ওর মাথায় যে মাঝে মাঝে এরকম চিন্তা করতে কে আসে, সেটাই তো বুঝতে পারি না। তোমার যখন কিছু ভালো লাগছে না, তখন নতুন কিছু করবার চেষ্টা করো। গ্রামের উন্নয়নের জন্য তো আরো অনেক কিছু করা যায়, সেসবের ব্যবস্থা করো। গ্রামের অনেক বাড়িতে এখনো পর্যন্ত খাবার জল ঠিক মতো পৌঁছায়নি, সে খবর কি তোমার কানে যায় না? না গিন্নি না, আসলে আমি একটু বিশ্রাম নিতে চাইছিলাম। কোনো বিশ্রাম নেই। ওপরওয়ালা তোমাকে মানুষের ভালো করবার জন্য পাঠিয়েছেন, আর তুমি ভালো করবে এটাও জানি। আমি আর কোনোদিন যদি এরকম কথা শুনেছি, তাহলে দেখবে খুব খারাপ হয়ে যাবে। তোমাদের এখানে এই একটাই অসুবিধা, পরিবহনের জন্য একটাও ঠিক মতো যানবাহন নেই। চলো চলো, এইটুকু তো পথ, পায়ে হেঁটে গেলে এমন কোনো অসুবিধা হবে না। খিদে পেয়ে গেছে কিনা, তাই জন্যই তো অসুবিধা হচ্ছে। কিন্তু আমি তো বেশ পেট ভরে ফুচকা। বাপ রে বাপ,
হঠাৎ করে পেটে ব্যথা করতে শুরু করলো কেন? কি লাগছে? মনে হচ্ছে পেটের ভিতর কিসে যেন কামড়াচ্ছে। আরে আরে কি হলো গিন্নি, হঠাৎ পেটে লাগছে কেন তোমার? বুঝতে পারছি না গো, প্রচন্ড লাগছে। মনে হচ্ছে আমি আর হাঁটতে পারবো না। তোমাকে বারবার বলেছিলাম তুমি ওই ফুচকাগুলো খেও না। খালি পেটে কেউ তেঁতুল দিয়ে ফুচকা খায়? যাক যাক, আর একটুখানি পথ বাকি আছে, তুমি একটু কষ্ট করে আমার সাথে চলো। না গো, কিছুতেই তো হাঁটতে পারছি না। মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। আর যে পারছি না, আমার কি কষ্ট হচ্ছে গো। আরে জামাইবাবু, দিদি ভাই, হ্যাঁ আপনারা আপনারা কখন এলেন? এই তো আসছি, কিন্তু দেখো না, এই তোমার দিদি ভাইয়ের শরীরটা হঠাৎ করে খারাপ করে গেছে। এখন কি করা যায় বলো তো? সে কি, শরীর খারাপ লাগছে? আরে চলুন চলুন, একটুখানি পথ বাকি আছে, বাড়িতে চলুন, তারপর আমি না হয় ডাক্তার ডেকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, একটু কষ্ট করে চলো, তারপর একটা ব্যবস্থা করছি আমরা। কই গো গিন্নি, কোথায় গেলে? আমি ক্ষেত থেকে ফিরে এলাম। এসো, কি ব্যাপার বলো তো? কোনো কাজকর্মের সন্ধান পেলে কি? না গো, সেরকম কিছুই পেলাম না। আসলে আমি মন থেকে মেনে নিতে পারছি না যে আমার কৃষি জমি নষ্ট হয়ে গেছে। তুমি বুদ্ধিহীনতার কাজ করছো। তুমি যখন কারো দোকান থেকে ওষুধ কিনে আনছো, তাহলে সেটা দেখে নেওয়া দরকার ছিল। ভুল যে আমি করেছি সেটা আমি বুঝতে পারছি গিন্নি, কিন্তু আমাকে যে আজকে এই দিন দেখতে হবে সেটা আমি কল্পনাও করতে পারছি না। ওসব কথা বাদ দাও, ঘরে এসো, কিছু খেয়ে নেবে। আমার গলা দিয়ে কি কিছু নামবে গিন্নি? তুমি এসো, জোর করে হলেও দুটো খেতে হবে। না খেলে মাথায় কোনো রকম বুদ্ধি আসবে না। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, মন থেকে বলবে কিন্তু। তুমি কি লোকের কাজ করতে কোনোভাবে ইচ্ছুক নও? না গিন্নি, আমি এতদিন আমার নিজের জমিতে সারা দিন রাত পরিশ্রম করে এসেছি, কিন্তু হঠাৎ করে এই অঘটনটা আমার ঘটে যাবে বুঝতে পারিনি। তাই জন্য আমি নিজেকে স্থির রাখতে পারছি না। যদি এ সময় হুট করে কোথাও কাজে প্রবেশ করে ফেলি, তাতেও আমি ভালো থাকতে পারবো না। আমি বুঝতে পারছি। তাহলে তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা পরিকল্পনা দিচ্ছি। তুমি দেখো তো সেটা করতে পারো কিনা। হ্যাঁ গিন্নি, বলো কি পরিকল্পনা? তুমি বরং গ্রামে একটা ফুচকার দোকান দাও। প্রতিদিন দেখবে ভালো ফুচকা বিক্রি হবে। কিন্তু ফুচকা বিক্রি আমি তো আগে কোনোদিন করিনি। শোনো, কোনো কাজই কেউ প্রথম থেকে শিখে আসে না। আর ফুচকা বিক্রি তো এমন কোনো কাজ নয়। আমি তোমাকে ঘরে প্রতিদিন ফুচকা তৈরি করে দেব, আর তুমি সেগুলো বিক্রি করে দিয়ে চলে আসবে আমাদের স্টেশন বাজারে। হ্যাঁ গিন্নি, সেটা করলে খুব ভালো হয়। এই ব্যবসাটা কিন্তু ভালো হবে। ঠিক আছে, তাহলে আমি কিছু জিনিস আনতে দেব, সেগুলোকে তুমি এনে দিতে পারবে তো এখন? কেন পারবো না, অবশ্যই পারবো। তুমি আমাকে কি কি আনতে হবে বলে দাও, তুমি দেখবে আমি জিনিসগুলো ঠিক নিয়ে চলে আসবো। কি বুঝছেন ডাক্তারবাবু, কি হয়েছে আমার মেয়েটার? ওর কি কোনো অসুখ হলো? আর মেয়েটা কি খেয়েছিল বলুন তো? কিছুই তো খায়নি। এখানে আসতে আসতেই তো পথে এরকম অবস্থা হয়েছিল। এখন কি করব বলুন তো? না না ডাক্তারবাবু, আমি বলছি, ও আসবার সময় স্টেশনে ফুচকা খেয়েছিল তেঁতুল জল দিয়ে। খালি পেটে? হ্যাঁ ডাক্তারবাবু, আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু আমার কথা একবারও শুনলো না। এইটাই তো ভুল করেছে। আমার মনে হচ্ছে ফুচকা খেয়ে পেটে অ্যাসিড হয়ে গেছে। এই রে, তাহলে এখন কি করতে হবে ডাক্তারবাবু? আমি ওষুধ দিয়ে যাচ্ছি, খাওয়ার পর খাইয়ে দিন, হ্যাঁ? তাহলেই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার বাবু, আমি তো আগেও খালি পেটে অনেক খেয়েছি ফুচকা। আমার তো আগে কোনোদিনও এরকম হয়নি। তাই নাকি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের গ্রামে কি নতুন ফুচকার দোকান খুললো নাকি? স্টেশন বাজারে দেখলাম একজন ছিল, হয়তো নতুন খুলেছে। যাই হোক, মা তুমি এরপর থেকে খালি পেটে ফুচকা খাওয়া এড়িয়ে চলো, হ্যাঁ? খালি পেটে এসব খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। আর বিকেলের দিকে ফুচকা খেয়েও একান্তই যদি খেতে ইচ্ছা যায়, হ্যাঁ, তবে খালি পেটে ভাত মুড়ি ছাড়া কিছু খাবে না। ভালো করে শুনে নে ডাক্তারবাবু কি বললো।
ঠিক আছে অবিনাশ বাবু, আমি তবে এখন চললাম কেমন? একান্তই যদি দরকার পড়ে তখন আমাকে একবার খবর দেবেন, আমি চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে গিন্নি, তুমি যে যে জিনিসপত্র আমাকে আনতে বলেছিলে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে চলে এসেছি। এবার তুমি ভালো করে ফুচকাটা তৈরি করো দেখি। শোনো, শুধু এই জিনিসগুলো আনলেই হবে না, তুমি তেঁতুলের ব্যবস্থা করো। এখন তেঁতুল আমি কোথায় পাই বলো দেখি? কার কাছে তেঁতুল পাবো? তেঁতুল ছাড়া কি ফুচকা খাওয়া যাবে না? ফুচকার আসল মজা তেঁতুল জলে, তেঁতুল জল ছাড়া ফুচকা ভালো লাগে না। তাহলে একটা কাজ করা যায়, আমাদের স্টেশন বাজারে ওখানে একটা বড় তেঁতুল গাছ আছে, একটু বেরিয়ে গিয়ে সেখান থেকে কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে আসা যায়। তুমি তাহলে সেটাই করো, কয়েকটা তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। আচ্ছা গিন্নি, আর কিছু লাগবে নাকি? আর কিছু লাগলে তোমাকে বলে দেব, তুমি আপাতত তেঁতুল পেড়ে নিয়ে চলে এসো। যাক বাবা, অনেকক্ষণ ধরে এই ছদ্মবেশগুলো পড়ে আছি, এবার চুল কুচ্ছে তো রে। এখনই ছদ্মবেশটা খুলে এই তেঁতুল গাছের নিচে একটু শুয়ে পড়া যাক, তারপর না হয়। কিন্তু এখানে কেউ চলে আসবে না তো? আমাকে যদি কেউ দেখে ফেলে? না না, এখানে এই সময়টা বিশেষ কেউ আসে না। আমি চুপচাপ যদি ঘুমিয়ে পড়ি তাহলে কিছু হবে না। দুপুরবেলায় তেঁতুল গাছের কাছে কেউ থাকবে বলে তো মনে হচ্ছে না। দু চারটে টবাটপ পেরে নিয়ে চলে আসি। আরে, ওখানে কেউ শুয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু কে শুয়ে আছে? লোকটাকে একটু চেনা চেনা মনে হচ্ছে, একটু কাছে গিয়ে দেখি তো। আরে আরে, এই যে অচিন্ত, এই বেটা এখানে শুয়ে আছে কেন? আর আশেপাশে ওগুলো কি? দাড়ি চুল মনে হচ্ছে। ও, তার মানে এই বেটা ছদ্মবেশ ধারণ করে এখানে কোথাও লুকিয়ে আছে। না না, আমি অবিনাশ বাবুর কাছে যাই, তাড়াতাড়ি গিয়ে ডেকে নিয়ে আসি তাকে। তারপর অবিনাশ বাবু, অবিনাশ বাবু ভেতরে আছেন? তাড়াতাড়ি একবার বেরিয়ে আসুন বাবু। আরে আরে, কি হলো নিখিল, তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কোথাও কিছু হয়েছে নাকি? কারোর কোনো বিপদ হলো? বাবু, বাবু অচিন্তকে পেয়ে গেছি বাবু, আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন। পেয়েছো? কোথায় পেলে তাকে? বাবু, ও ছদ্মবেশ ধারণ করে ওখানে লুকিয়ে আছে, আমি তাকে ওই তেঁতুল গাছের তলায় ঘুমিয়ে থাকতে দেখলাম। আপনি তাড়াতাড়ি চলুন, না হলে হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বেটাকে একবার সায়স্তা না করলে হবে না। বাবা নরেন, তুমি যাবে নাকি? হ্যাঁ চলুন, আমিও যাই। ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না, তবে বুঝতে পারছি একটা কিছু গোলমাল পেকেছে। চলুন চলুন, যাওয়া যাক। কি আপনারা কে প্রভু? ভালো করে চেয়ে দেখ উল্লুক। আরে বাবু বাবু, আপনি আপনি এখানে কি করছেন? তুই কি ভেবেছিস জাল ওষুধ বিক্রি করে তুই এখান থেকে পার পেয়ে যাবি? বাবু বাবু, আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। তুই ছদ্মবেশ ধারণ করে কি করছিলিস বল? আমার হাত থেকে বাঁচবার ধান্দা, তাই না? না বাবু, আমি আসলে ভালো কাজ করতে চাইছিলাম। মানে এই ছদ্মবেশ ধারণ করে আমি ফুচকা বিক্রি করতে শুরু করেছিলাম। আরে তাই তো, লোকটাকে চেনা চেনা লাগছে তো। এতক্ষণে মনে পড়েছে, এই তো ওখানে ফুচকা বিক্রি করছিল, সেই ফুচকাই তো নীলিমা খেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু ঠিকই বলেছে, না আমি ভালো কাজই করবার চেষ্টা করছিলাম। তবে রে বেটা, তোর ফুচকাতেও ভেজাল ছিল। আমার মেয়ে ফুচকাকে আজকে পেটে যন্ত্রণায় ভুগছে সারাদিন। এই নিখিল, ওর ঘাড় ধরে উঠিয়ে দাঁড় করা তো। ওঠ বেটা ওঠ, তোর জন্য আমার ফসলি ক্ষেত নষ্ট হয়ে গেল, বেটার ছেলে। সত্যি করে বল, কিসে ভেজাল ছিল, ফুচকাতে নাকি অন্য কিছুতে? না হলে আমার মেয়ের খেয়ে শরীর খারাপ হয়ে গেল কেন? কিছুই ছিল না, বিশ্বাস করুন, কিছুই ছিল না। সত্যি করে বল, না হলে কিন্তু তোর কপালে দুর্গতি আছে। বাবু, তেঁতুল জলটা কালকেকার পুরনো ছিল, সেটাও আর ফেলিনি, আজকেও দিয়ে দিয়েছি। এবারের মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম করব না। বোঝো কাণ্ড, শীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এলাম, এসেই আমার গিন্নি ভেজাল তেঁতুল জলের সাথে ফুচকা খেয়ে একেবারে শরীর খারাপে পড়ে গেল। এইটা মেনে নেওয়া যায় না।
ওহ, কদিন বৃষ্টি না হওয়াতে মাটি একদম শক্ত পাথর হয়ে গেছে, কুপিয়ে যেন কোনো কিছু করাই যাচ্ছে না। দাদা, কি করছো তুমি? এত শক্ত মাটি তুমি কুপিয়েই জমি চাষ দিয়ে ফেললে। কি আর করব বল, এই এক টুকরো জমি তো আমার সম্বল, তার উপর আবার মহাজনের দেনা, কাজ না করলে খাবো কি বউ নিয়ে? আমাদের তো কপালই খারাপ দাদা, এক মৌসুমে ফসল ঘরে তুলি তো আর 2 মৌসুমে চাষই করতে পারি না। কি করব বল, এটা তো শুধু আমার একার সমস্যা না, গায়ের সবাই মিলে যদি একটা কিছু করা যেত তাহলে সমস্যার সমাধান হতো। তা তো হতো, কিন্তু এটা নিয়ে কথা কে বলবে শুনি? কার এত সাহস আছে যে মহাজনের সামনে এমন কথা বলবে? মহাজনের তো কোনো সমস্যা নেই, গায়ের লোক বিপদে পড়লেই তার কাছে যাবে, আর সে ধারে টাকা পয়সা দিয়ে দেবে, পরে কি হবে? জোর করে জমি দখল করে নেবে। তাছাড়া তো উপায়ও নাই দাদা, আমরা তো আর নিজেরা কিছু করতে পারি না। বেশ বেশ, অনেক সময় তো কথা বললাম, এবার আমাকে কাজ করতে হবে। তুই তোর যে কাজে যাচ্ছিলি যা দেখি। দাদা, শুনলাম 2 দিনের মধ্যে যে কোনো সময় বৃষ্টি হতে পারে। সেই জন্যই তো জমি চাষ দিচ্ছি, যদি বৃষ্টিটা সময় মতো হয়ে যায় তাহলে তো 2-1 দিনের মধ্যেই বীজ বুনে দিতে পারবো। ওগো, তুমি চলে এসেছো? যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। খাবার তো খাবো গো, তার আগে তুমি একটু ঠান্ডা পানি এনো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ওহ, হাত মুখ ধুতে মানুষের এত সময় লাগে? ওগো, তোমার কি জমিতে চাষ দেওয়া হয়ে গেছে নাকি বাদ আছে কিছু? আরে না না, একেবারে সব ঠিকঠাক করে এসেছি, এখন শুধু বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। যা গরম পড়ছে, তাতে যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। বুঝলে গিন্নি, এবার চাষটা করে মহাজনের সব টাকা পয়সা বুঝিয়ে দিয়ে আর তার থেকে একটা কানা করিও নেব না। ঠিকই বলেছ, আমারও মহাজনের কথাবার্তা ভালো লাগে না। আরে ওটা সুনীল না? দেখি তো গিয়ে। আরে কর্তা বাবু, আপনি? তা কি মনে করে? এদিক দিয়ে যাচ্ছিলাম, তা তোকে দেখে আগে আসলাম। চোখের জ্যোতি কমেছে তো, বয়স তো আর কম হলো না। তা ঠিকই বলেছেন কর্তা বাবু, এই রোদের মধ্যে কোথায় বের হয়েছিলেন আপনি? শুধু কি ঘরে বসে বসে খেলেই সব কাজ হয়ে যাবে? গায়ের সবাই কেমন আছে একটু দেখতে হবে না? তা তো অবশ্যই, তা তো অবশ্যই, কিন্তু বাবু, আপনার কাছে আমার একটা আর্জি ছিল। বেশ, তো বলে ফেল, কি বলতে চাস? আসলে আমাদের গায়ের রামু কাকা খুবই অসুস্থ, বৃদ্ধ মানুষটার দেখবার মতো কেউ নেই, তাই যদি আপনি একটু ওনার দিকে সুদৃষ্টি দিতেন। বেশ বেশ, এ তো খুবই ভালো কথা। তাহলে তুই আয় এক সময়, আমি আর তুই গিয়ে ঘুরে আসবো, কেমন? ঠিক আছে কর্তা, আপনি কি তাহলে এখন বাড়ির দিকে যাবেন? হ্যাঁ হ্যাঁ, এই রোদের মধ্যে আর বাইরে থাকতে পারছি না রে, দেখি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি। আগে কর্তা, এই অধমের ঘরে যদি একটু পায়ে ধুলো দিতেন, 1 গ্লাস জল খেয়ে যেতেন। আজকে আর না রে সুনীল, অন্যদিন দেখবো, কেমন? কি গো, কিছু বলবে নাকি? কি আর বলবো, বলার মতো কিছু থাকলে তো বলবো, আর তুমি আমার কোন কথাই বা শোনো? কেন কেন, আমি তোমার কোনো কথাই শুনি না নাকি? তোমাকে কতবার করে বললাম আসার সময় আমার জন্য একটা সুন্দর জবা ফুল নিয়ে আসবে,
কিন্তু তুমি কি করলে? ওহ, তোমার এই বুড়ো বয়সে আবার ভীমরতি ধরলো নাকি? ওসব ফুল টুল আমি আনতে পারবো না। তোমার তো যত আজে বাজে কথা শুধু। আমি তোমাকে ফুলটা আনতে বলেছিলাম, তার একটা বিশেষ কারণ ছিল। তা কি সেই বিশেষ কারণ? সেটা যদি বলতে তাহলে না হয় ভেবে দেখতাম। থাক, তোমার আর ভেবে দেখার দরকার নেই, আমি নিজেই ম্যানেজ করে নেব। এই যে হলো তো, তোমার সাথে আসলে আমি কথা বলে কোনোদিনই পারবো না। বিয়ের পর থেকে এতগুলো বছর একসাথে কাটালাম, কখনো কি আমি কি চাই সেটা শুনেছো? কেন? তোমাকে তো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুরই কমতি রাখিনি দিতে। টাকা পয়সা বাড়ি গাড়িতে যদি সব পাওয়া হয়ে যেত, তাহলে মানুষ শুধু টাকা পয়সাই খুঁজতো। আচ্ছা, তুমি ভালো করে বলো তো, তুমি কি চাও? আমি কিছুই চাই না, তুমি আমাকে একটা বাচ্চা এনে দাও, আমি তার মুখ থেকে মা ডাক শুনতে চাই। এই দেখো, যা কখনো সম্ভব না তা বললে কি করে হবে শুনি? কত ডাক্তার বৈদ্য, কত কিছুই তো দেখালাম, কত কিছুই তো করলে, কিন্তু কি হলো শেষমেশ? অত কিছু বুঝি নে, তুমি আমার জন্য কিছুই করলে না। যাক, শেষমেশ তাহলে বৃষ্টিটা হলো গিন্নি। আহ, কি যে শান্তি! কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, থামার তো নামই নেই। দেখা গেল জমি তলিয়ে গেল, তখন কি হবে? এমন কিছু হলে সর্বনাশ হয়ে যাবে গিন্নি। আর আমার জমিতে তো তেমন নাল করেও দিয়ে আসেনি যে পানি বের হয়ে যাবে। আহ, সব সময় এত চিন্তা করো কেন বলো তো? যা হওয়ার হবে, এতে তো আর আমাদের কোনো হাত নেই। এই যে তুমি পাশে থেকে মাঝে মধ্যে এভাবে সাহস দাও না, এটাই আমার জন্য অনেক। তুমি পাশে থাকলে আমি সব কিছুই করতে পারবো। থাক, আমার আর প্রশংসা করা লাগবে না তোমার। বিদ্যুৎ চমকাচ্ছে, চলো দুজনে ঘরের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, কখন কি যে হয়ে যায় কে জানে। চলো চলো, ঘরের ভেতরে চলো। এ কি! হায় হায় রে, কি ভাবলাম আর কি হয়ে গেল! হ্যাঁ, এখন এই কচুরি পানা তো জমিটা শেষ করে দেবে। কি হলো বিনোদদা? এই দেখ না, কোথা থেকে এই অদ্ভুত লাল রঙের কচুরি পানা এসে জমিতে ভরে গেছে। হায় 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 হায়, তাই তো। কিন্তু এই কচুরি পানা তো তুমি তোমার জমি থেকে সরাতে পারবে না সব। সেই ভয়ই তো মরছি রে। পানি শুকিয়ে গেলে তো জমিতে কচুরি পানা রাজত্ব করবে। এবারও বুঝি চাষ করতে পারবো না। একটা জিনিস দাদা, দেখো কচুরি পানাগুলো কেমন লাল সব দেখতে। এগুলো দিয়ে কিন্তু তুমি একটা ব্যবসাও করতে পারো। তোর কচুরি পানা দিয়ে আবার কিসের ব্যবসা করবো? সবাই তো জানে কচুরি পানা সবুজ হয়, কেউ তো এই লাল রঙের কচুরি পানা এর আগে দেখেনি, তাই তো বলছিলাম। না না সুনীল, আমি মানুষকে ঠকাতে পারবো না। আমি তোমাকে মানুষ ঠকাতে বলছি না গো, ভেবে দেখো একটু বুদ্ধি খাটিয়ে, তাহলেই সব বুঝতে পারবে। বেশ বেশ, ঠিক আছে। যদি তেমন কিছু ভাবি তাহলে তোকে সাথে নিয়েই করবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি চলি দাদা। সবাই শোনো, তোমরা তো জানো আমার এত সহায় সম্পদ, কিন্তু আমার একটাও সন্তান নেই। তাই তোমাদের কাছে বলছি, যদি তোমরা কেউ এমন কিছু করতে পারো যাতে করে আমরা বাবা মা হতে পারি, তাহলে তাকে আমি আমার অর্ধেক সম্পত্তি দান করে দেব। বাবু, আপনি খুবই ভালো মানুষ। গায়ের সবাই আপনাকে অনেক ভালোবাসে। নিশ্চয়ই কেউ কিছু করবে। আমি আপনাদের উপর আমার বিশ্বাস রেখে দিলাম, কিন্তু যদি কেউ আমার সাথে বিশ্বাসঘাতকতা করেন তাহলে আমি তাকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেব। ঠিক আছে বাবু, দেখি আমরা কিছু করতে পারি কিনা। বেশ, এবার আপনারা সবাই যেতে পারেন। তুই তো বলে দিলি গলা উঁচু করে,
তুই মহাজনকে চিনিস না? চিনি বলি তো বললাম, একটা কাজ করতে পারি আমরা। কি কাজ বল দেখি? দাদা, তোমার জমিতে যে আজব লাল কচুরিপানা দেখলাম, ওই কচুরিপানার ফুল এনে গিন্নিমাকে খাওয়াতে হবে। এতে কিছুই হবে না, পরে কর্তাবাবু আমাদের দুটোকেই বেঁধে পেটাবে। আরে না না, শোনো আমার কথা। বেশ, তাহলে কিন্তু সব দোষ তোর। আমাকে কিন্তু কিছু বলতে আসলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। ঠিক আছে, চলো আগে আমরা গিয়ে ভালো দেখে ফুলগুলো তুলে নিয়ে আসি। আরে রামু কাকা, তুমি তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে কেন এলে? কিছু কি শুনেছিস? কর্তামশাই কি তোদের কিছু বলেনি? তোকে আগেই বলেছিলাম সুনীল, আমি গেলাম, আমার কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা, হয়েছে কি তুমি একটু খুলে বলো দেখি। শুনলাম গিন্নিমা নাকি মা হতে চলেছে, আর তা নাকি হয়েছে তোদের দেওয়া ওই ওষুধ খেয়ে। এ সত্যি বলছো কাকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না গো। আরে চল চল, আমরা কর্তা মশাইয়ের বাড়িতে যাই, উনি তো তোদের দুজনকে খুঁজতেছেন। চলো কাকা চলো, তাহলে আর দেরি কিসের? আহা, এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? ওসব কথা পরে হবে, আগে চলো জান বাঁচাই, তারপর সব বলা যাবে। উড়ে বাবা! তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে চলো চলো আমার সাথে, পরে বুঝবে। কোথায় পালাচ্ছ বিনোদ? কি ভেবেছো তুমি পালিয়ে পার পেয়ে যাবে? আসলে কর্তাবাবু, আমি কিছুই করিনি, মানে আমি মানে আমি জানি তুই কিছুই করিসনি, কিন্তু তোর ওষুধ তো কাজ করেছে। তোর জন্য আজ আমি বাবা হতে চলেছি। হ্যাঁ, সত্যি বলছেন কর্তাবাবু? হ্যাঁ গো দাদা, তোমার দেওয়া ওষুধ খেয়েই তো কর্তামশাই বাবা হতে চলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও তো বিশ্বাস হতো না যদি এমনটা না ঘটতো, তাই আমি আমার কথা মতো আমার অর্ধেক সম্পত্তি তোর নামে করে দিলাম। বাবু, আমার একটা কথা আছে। বেশ তো, বল না কি বলবি। আজকে তুই যা বলবি আমি তাই শুনবো, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বাবু, আমার ভাগের সম্পত্তির অর্ধেক আপনি সুনীলকে দেন, কারণ এতে আমারও যা অবদান ওরও ততটুকুই অবদান। ঠিক আছে, তাই হবে। আজকে সন্ধ্যায় আমার বাড়িতে এক মহাভোজের আয়োজন করেছি, তোমরা কিন্তু সেখানে অবশ্যই আসবে। ঠিক আছে কর্তা মশাই, অবশ্যই যাব আমরা। যাক, এখন থেকে আমাদের সকল চিন্তা দূর হয়ে গেল। কিন্তু তুমি কি এমন ওষুধ দিলে সেটা তো আগে আমাকে বলো। আগে ঘরে চলো, তারপর তোমাকে বলবো গিন্নি। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার সংসার ছেড়ে কোথাও যাওয়ার উপায় কি আছে আমার? সকালবেলায় কোথায় বের হয়েছিলে? শীতের সময় সকালবেলায় বাইরে হাঁটতে বের না হলে মনটা কেমন আনচান করে। শীতের সকালে বাইরের পরিবেশ, আহা, সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় গো। হয়েছে হয়েছে, সেই ছোটবেলার কথা ভেবে আর কাজ নেই। এখন যে বয়স বেড়েছে, বুড়ো হয়ে গেছো। মন কি আর বয়স মানে গিন্নি? মনের দোহাই দিয়ে বেশ তো ঘুরলে, এবার যে হোটেলে যেতে হবে সে খেয়াল আছে তোমার? হ্যাঁ, যাবো গিন্নি, বয়স তো শেষ করে ফেললাম এই হোটেলের পেছনে সময় দিয়ে। এই হোটেল না থাকলে যে আমার কি হতো। এখন হাত মুখ ধুয়ে এসে দুটো খেয়ে নাও, দেরি হলে লোকজন যে না খেয়ে ফিরে যাবে। না না, তা হবে না, বিজয় আছে দেখাশোনার জন্য, ওকে কালকে বলে এসেছি এই শীতের সময় আমার যেতে একটু দেরি হবে। তা বেশ, ভালো করেছো। আমি গিয়ে বরং দুটো ভাত দিই, তুমি এসে খেয়ে নাও। হ্যাঁ, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি যাও। আচ্ছা। বুঝলে গিন্নি, বাজারের যা দাম হয়েছে আজকাল,
আমি পেরে উঠি না একলা একলা। জামাই বাবাজি যদি আমার সাথে একটু হাত মিলিয়ে কাজ করতো। সে গুড়ে বালি, সে যে বড় অলস। আজ বাজার করে নিয়ে এসো কিন্তু ফেরার পথে। আচ্ছা, সে হবে এক্ষণ। আমি তাহলে এখন যাই, কেমন? গিয়ে দেখি বিজয় একলা একলা কি করছে। আচ্ছা যাও, সাবধানে যেও। আচ্ছা। আরে বিজয়, কোথায় গেলি? এই যে কাকাবাবু, আমি এখানে সকালের খাবারগুলো গুছিয়ে রাখছি, যেন লোকজন এলি খেতে দিতে পারি। তা বেশ ভালো করছিস। সকালের জন্য কি রান্না হয়েছে রে? এই তো আলু ভর্তা, ডিম ভর্তা আর ডাল। বাহ বাহ বাহ, বাড়ি থেকে না খেলে তো এখনই খেতে বসে পড়তাম। তা যা বাবা, তুই কাজ কর গিয়ে। আচ্ছা কাকাবাবু। কই গো বিমলদা, আছো নাকি? এই যে মদন, আমি এখানে। কি খবর তোর? আর খবরের কথা বলো না দাদা। কেন রে মদন, কি হয়েছে? আর সে কথা কি বলবো দাদা, মাঠের যা অবস্থা, এবার ফসল ঘরে তুলবো কিভাবে তাই ভাবছি। কেন, ফসল ভালো হয়নি বুঝি? আমি যে সকালে মাটির দিকে হেঁটে এলাম, ফসল তো এবার ভালোই হয়েছে দেখলাম। ফসল তো ভালোই হয়েছে, কিন্তু যা কুয়াশা পড়েছে, ফসল না নষ্ট হয়ে যায় শেষে। এত চিন্তা করিস না তুই, এখন বরং খেতে বস তুই। হ্যাঁ দাদা, তাই করি। খালি পেটে এত চিন্তা করে কাজ নেই। কই রে বিজয়, মদনকে দুটো ভাত দে দেখি। জি কাকাবাবু, আমি এক্ষুনি দিচ্ছি। এই নাও মদনদা, তোমার সকালের ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়েছি। হ্যাঁ, বেশ ভালো করেছিস। সকালবেলায় বিমল দাদার হোটেলে না খেলে যেন পেটই ভরে না। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? এই যে আমি এখানে। তুমি কখন এলে? এই তো এখনই এলাম। এই নাও, এখানে সব বাজার করে এনেছি। কি বাজার আনলে গো? এখনো শীতের সবজি ভালোভাবে আসেনি বাজারে। যা পেলাম নিয়ে এলাম। যা দাম, কি যে করব ভেবে পাচ্ছি না। এদিকে হোটেলেও তো বাজার করতে হবে। একা হাতে এত কিছু সামলাবে কি করে তুমি? সে একটা উপায় হবে। এত ভেবে আর কি হবে বলো দেখি। খিদে দিয়েছেন যিনি, উপায়ও দেবেন তিনি। বিধাতা না চাইলে যে কিচ্ছু সম্ভব হতো না গো। দুটো খেয়ে পড়ে যে বেঁচে আছি এই ঢের। তুমি রাতের রান্না বসাও গিয়ে। রাতের রান্না আমি আগেই করে রেখেছি। ঘরে দুটো বেগুন ছিল, তাই রান্না করেছি। ভাবলাম দুজন মানুষ আমরা, এতেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, তাহলে তুমি গিয়ে ভাত দাও, আমি হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা, এসো তাহলে। মেয়েটার জন্য মনটা বড্ড ছটফট করছে বুঝলে গিন্নি। না জানি কেমন আছে মেয়েটা। অভাবের সংসারে আর কেমন থাকবে শুনি? কি কপাল আমার! নিজেরা তো দুঃখ করলাম জীবন, এখন মেয়েটাও অভাবের সংসারে গিয়ে পড়ল। রতনটা যদি একটু কাজের হতো তাহলে কি আর এমন হতো? কবে যে ওদের ভাগ্য খুলবে। তুমি বরং ওদের দেখে এসো একদিন গিয়ে, আর শীতের নিমন্ত্রণ করে এসো সবাইকে। দেখি, হাতে কিছু টাকা পয়সা আসুক। আমরা নিজেরাও তো দিন আনি দিন খাই। আচ্ছা, আর চিন্তা করতে হবে না। কই গো রাজরানী, বলি সকাল যে হয়েছে সে খেয়াল কি আছে নাকি? এই তো মা, আমি এখানে। আপনার কি কিছু লাগবে মা? আমার আবার কি লাগবে? আমি বুড়ো মানুষ, আমার কি আবার খিদে আছে নাকি? সব তো তোমাদের লাগবে। আপনি শান্ত হয়ে বসুন মা, কি লাগবে আমাকে বলুন। বলি, আমার যে সকালে কিছু না খেলে শরীর খারাপ করবে, সে খবর কি আছে কারো? মা, ঘরে যে কিচ্ছু নেই, কি করে খেতে দিই বলুন? আপনার ছেলে আজকেও কাজে যায়নি। সব সময় আমার বাছার পেছনে না লেগে বলি বাপের বাড়ি থেকেও কটা টাকা আনলেও তো পারো। মা, আপনি তো জানেন আমার বাবা কত কষ্ট করে সংসার চালায় ওই এক হোটেল দিয়ে। সে কি করে আবার আমাদের টাকা দিয়ে সাহায্য করবে বলুন? ও হোটেল না ছাই,
সস্তার এক হোটেল, তাই নিয়ে আবার বড় বড় কথা। কি কপাল করে যে ছেলেটাকে এমন ঘরে বিয়ে দিলাম আমি। এমন করে বলবেন না মা, বাবা তো কম করেন না আমাদের জন্যে, সাধ্যের মধ্যে তো করার চেষ্টা করেন। হ্যাঁ, করে একেবারে উদ্ধার করে দিয়েছেন আমাদের। বলি, এ বাড়িতে কি একটু শান্তিতে ঘুমানো যাবে না নাকি? তা ঘুমাবি কিভাবে? বউ এনেছিস যে রাজরানী। এত বেশি কথা না বলে কি হয়েছে সেটা বলো তো। কি আর হবে, তোর বউকে দুটো ভাত দিতে বলায় আমাকে যাচ্ছে তাই শুনিয়ে দিল। আমি কখন যাচ্ছে তাই বললাম মা? আপনিই তো বললেন সব। হয়েছে হয়েছে, এখন যে যার কাজে যাও, আমি গিয়ে দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আরে ওটা রতন না? এই রতন বাবাজি, আরে ও রতন বাবাজি, আগে কাকাবাবু বলুন। কেমন আছিস বাবা? আমাদের জয়ামা কেমন আছে? একই গ্রামে থাকিস, অথচ একটি বারও এদিকে আসিস না। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন কাকাবাবু? আসলে সেভাবে সময় পাই না তো। আমরা বেশ ভালো আছি। এটা তোর শ্বশুর মশাই তো বুড়ো হয়ে গেছেন এবার। এবার তার হোটেলের ব্যবসাটা তো তুই করলে পারিস, তাহলে তো আর ভাতের অভাব হয় না। ওই সস্তা ভাতের হোটেলে আমি কখনো যাব না কাকাবাবু। এখন কি কাজ করিস তুই ছোড়া? এখন আমি তেমন কিছু করি না ঠিকই, তবে আমরা মহাজনের কাছে যাচ্ছি, খেতে যদি কোনো কাজ পাই তো। শোন ছোড়া, এত অহংকার ভালো নয়। শেষে মা বউ নিয়ে দুর্ভিক্ষে মরবি না খেয়ে। হয়েছে হয়েছে, আমাকে এত বোঝাতে হবে না। আমার ভালো আমি বুঝি, ওই হোটেল ছাড়া আর কোনো কথা নেই কারোর মুখে। তোর ভালোর জন্যই বলছি বাবা, এখনো সময় আছে। ভালো হলে তো কবেই যেতাম। ওই সস্তার হোটেলের টাকা দিয়ে আমার কিচ্ছু হবে না। যে নিজের ভালো বোঝে না তাকে বোঝানো কার সাধ্যি? হয়েছে হয়েছে, আমার ভালো আমাকেই বুঝতে দিন কাকাবাবু। আমি এখন যাই, আমার কাজ খুঁজতে হবে। আচ্ছা যা বাবা, তবে মনে রাখিস বিপদের দিনে ওই সস্তার হোটেলে কিন্তু কাজে আসবে। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে। কি গো বিমল দা, কেমন আছো? আরে মদন, যে কখন এলি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোমার শরীর ভালো আছে তো? এই তো আছি, বিধাতার দয়ায় ভালোই আছি। বুড়ো বয়সে শরীর তো একটু আধটু খারাপ হবেই। কি রে বিজয়, আমাকে খেতে দিবি না নাকি আজকে? হ্যাঁ, তুমি হলে গিয়ে আমাদের রেগুলার কাস্টমার, তোমাকে না খাওয়ালে আমাদের হোটেল চলবে নাকি? হ্যাঁ, রাজা বলেছিস। সেই যে বউটা মারা গেল, তারপর থেকে এখানে খাওয়া শুরু করলাম। তোমার এই সস্তার হোটেলে না খেলে আমার যে না খেয়ে মরতে হতো বিমল দাদা। আরে মারা কেন যাবি? বিধাতা সবার ভাগ্যে কিছু না কিছু রেখেছেন। বিজয়, এখন খেতে দে মদনকে শীতের সবজি তরকারি দিয়ে। আচ্ছা কাকাবাবু, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ রে মদন, জামাই বাবাজির খবর কি? ওর তো কোনো খোঁজ খবর পাই না। এক গ্রামে থাকি, অথচ ছেলেটা এত মুখচোরা। সে কথা আর বলো না। মুখচোরা নয় গো, তোমার জামাই হচ্ছে কি অহংকারী। আমারও তাকে কেমন সুবিধের বলে মনে হয় না, সবসময় যেন খিটখিট করে। থাক থাক, তোকে আবার কে ফোড়ন দিতে বললো? যা কাজ কর গিয়ে, যা। বিজয় ঠিকই বলেছে দাদা, আজকে দেখা হয়েছিল আমার রতনের সাথে। তা কি বললো জামাই বাবাজি? কি আর বলবে, তাকে কত করে বললাম যে শ্বশুরের হোটেলটা দেখাশোনা করলেও তো পারিস বাপ। তা কি বললো সে? হ্যাঁ, সে মহারাজা বলে কি না, ওই সস্তা হোটেলে আমি কোনোদিন যাব না। মেয়েটাকে ওই ছেলেটার কাছে দিয়ে কি ভুল করলাম আমি তাহলে? তুমি চিন্তা করো না দাদা, রতন একটু বদমেজাজি, তবে ওর ভুল বুঝলে ও ঠিকই চলে আসবে। দেখো, একদিন সব ঠিকঠাক হয়ে যাবে। তাই যেন হয় রে মদন, তাই যেন হয়। কি ব্যাপার, এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? কি করব বলো, ঘরে কিচ্ছুটি নেই যে রান্না করব। এদিকে মা বয়স্ক মানুষ, তাকে কি করে না খাইয়ে রাখি বলো? আরে বাবার বাড়ি থেকে কিছু আনতে বললে তো তখন আর এভাবে কথা ফোটে না মুখ দিয়ে। আমার বাবার দুঃখের সংসার, দিন আনতে দিন যায়, তার উপর আমি কেন গিয়ে ঝামেলা করব শুনি? সেটা তো পারবে না, আমিও জানি। পারবে শুধু আমার মাথা চিবিয়ে খেতে। কাজ কাম কিছু পেলে? না, পাইনি। মহাজনের কাছে কিছু টাকা ধার নিয়ে চাল কিনে আনলাম। এভাবে আর কতদিন বলো তো? কতবার বললাম বাবার হোটেলে গিয়ে বসো, সে কথা তো শুনবে না।
ওই সস্তা হোটেলে এই রতন কোনোদিন বসবে না, ঠিক আছে? এই বলে দিলাম। কি হয়েছে এত চেঁচামেচি কিসে শুনি? রতন, কখন এলি বাবা? হ্যাঁ তেরিকা, এই তো সবে মাত্র এলাম আর ঝামেলা শুরু। এ বাড়িতে আর শান্তি পেলাম না। তা হ্যাঁ গো বৌমা, তুমি কি আমার ছেলেটাকে একটু শান্তিতেও থাকতে দেবে না নাকি? দুবেলা গন্ডগোল না করলে বুঝি তোমার পেটের ভাত হজম হয় না? পেটে ভাত থাকলে না হজম হবে মা? ওকে কতবার বললাম বাবার হোটেলে গিয়ে বসতে, কিন্তু কে শোনে কার কথা? ও যখন বসতে চাইছে না তখন শুধু শুধু কেন জোর করছো শুনি? শেষমেশ আমার বাবার ওই সস্তা হোটেলের ভাতই খেতে হবে, আমিও এই বলে দিলাম। এখন কথা না বাড়িয়ে এই নাও চাল আর ডাল, রান্না করো গিয়ে। হ্যাঁ যাচ্ছি। চাল ডাল ছাড়া তো আর বাজার করতে পারোনি কখনো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? কখন এলে তুমি? এই তো সবে মাত্র এলাম। এই নাও, কালকের জন্য কিছু বাজার এনেছি। ঘুমিয়েছিলে নাকি তুমি? আর বলো না, 7-5 ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে এলো। এই সন্ধেবেলায় কেউ ঘুমায় নাকি? ঘুমোলাম আর কই। আচ্ছা তুমি হাত মুখ ধুয়ে এসো, দুটো মুড়ি দেবো, খাবে? না না, এখন আর মুড়ি খেয়ে কাজ নেই। তুমি বরং একটু ভাত দিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসি, কেমন? আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি বরং রাতের জন্য রান্না করি। আচ্ছা আচ্ছা, তাই যাও। আজকে হোটেলে মদন এসেছিল গিন্নি। সে তো রোজই আসে, এ আর নতুন কি? তবে মদনটা বড্ড ভালো। বউটা কেমন অকালে মারা গেল। হ্যাঁ, মদনের জন্য আমারও মায়া হয় খুব। আজকে নাকি রতনের সাথে মদনের দেখা হয়েছিল। ও মা, তাই নাকি? তা কেমন আছে ওরা? জয়া কেমন আছে? কেমন আবার থাকবে, আমি নিজেই গরিব মানুষ, মেয়েটাকে আবার আর এক গরিব মানুষের সাথে বিয়ে দিলাম, কিন্তু জামাইটা একেবারে আমরা কাটে ঠিকই গো। এভাবে আর কতদিন? মেয়েটা আমার না জানি কেমন আছে। মদন জামাই বাবাজিকে আমার হোটেলে বসতে বলেছিল। তা কি বললো জামাই? কি আর বলবে, বলেছে আমার সস্তার হোটেলে নাকি সে বসবে না। তা সে নিজে কোন রাজপুত্র শুনি? আমার বয়স বাড়ছে, ভেবেছিলাম জামাই বাবাজি হোটেলে দেখাশোনা করবে, সে আর হলো কই। তুমি চিন্তা করো না এত, সব ঠিক হয়ে যাবে। এখন খাওয়া শেষ করে ঘুমোতে যাবে, চলো। হ্যাঁ, তাই যাব। কই গো, রাজরানীর ঘুম ভাঙলো তাহলে? রাজরানীর ঘুম না ভাঙলে আপনাদের এত সেবা কে করবে শুনি? বড্ড বেশি কথা বলো তুমি বৌমা। কি করব মা, আপনি তো আমাকে এসব শেখাচ্ছেন। এখন বেশি কথা না বলে ওই রতনকে ডেকে দাও তো, দুটো পান আনতে দেব ছেলেটাকে। কাল রাত থেকে যে আপনার ছেলের অনেক জ্বর মা। সে কি কথা, আমাকে জানাওনি কেন তুমি? রাতে আপনি ঘুমিয়েছিলেন, তাই আর বিরক্ত করিনি মা। এখন আমাদের কি হবে? দুবেলা দুমুঠো খেতে পাইনি ঠিক মতো। এখন ছেলেটা যদি এমন জ্বরে পড়ে থাকে, আমাদের যে না খেয়ে মরতে হবে। কি আর বলবো মা, কতবারই তো বললাম আপনার ছেলেকে যে বাবার হোটেলটা সামলাও। ও যে বড্ড একরোখা আর অহংকারী, ও কি শুনবে কারো কথা? না শুনলে কি আর করার, সস্তার হোটেলে যখন তার পোষাবে না, তখন আমরা আর কি করতে পারি? চলো গিয়ে দেখে আসি জ্বর নামলো কিনা ছেলেটার। হ্যাঁ, তাই চলুন। এ কি বৌমা, জ্বরে যে গা পুড়ে যাচ্ছে ছেলেটার। রতন, বাবা রতন। হ্যাঁ মা। এমন জ্বর বাঁধালি কেমন করে বাবা? কাজ নেই, মহাজন ধারের টাকা দিতে চাপ দিচ্ছেন, এদিকে দুদিন ধরে না খেয়ে আছি, আর পারছি না আমি মা। বাবা,
আমি বলি কি, তুই বরং তোর শ্বশুরের কাছে যা বাবা, কোনো কাজই ছোট নয় রে। সৎ পথে রোজগার করলে সব কাজই সম্মানের। চলো আমরা সবাই বাবার কাছে যাই। কিন্তু আর কোনো কিন্তু নয়, এখন চলো সবাই, চলুন মা। হ্যাঁ তাই চলো বৌমা। বাবা, ও বাবা, কোথায় গেলে তুমি? কে কে ডাকে? আমি গো বাবা, জয়া। আরে এই যে আমার জয়া মা, কেমন আছিস মা? কেমন আছেন দাদা? আমরা সবাই ভালো আছি দিদি, আপনারা কেমন আছেন? ভালো আর কি করে থাকি দাদা, ছেলেটার জ্বর, ঠিক মতন কাজে যেতে পারে না, আমাদের অনাহারে দিন কাটছে। তা বাবা রতন, শরীর খারাপ হলো কিভাবে? তুমি আগে আসবে না আমার কাছে? ও কিছু নয় বাবা। আমরা সবাই এলাম তোমার হোটেলের খাবার খেতে, আর তোমার জামাই এখন থেকে হোটেল দেখাশোনা করবে। তাই নাকি? তাহলে তো বেশ ভালোই হবে। আমি বুড়ো মানুষ, আর কতদিন? এখন থেকে রতন দেখুক হোটেলটা, আমার আর কোনো চিন্তা থাকবে না তাহলে। মা জয়া, কত কটু কথা বলেছি তোমাকে, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। না না, কি বলছেন এসব মা? আপনি যে মা, গুরুজন, আমি কিচ্ছু মনে করিনি। বাবা আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝে অনেক কথা বলেছি, আত্ম অহংকারে সস্তা বলে হোটেলকে তুচ্ছ ভেবেছি। তুমি যে তোমার ভুল বুঝেছো এটাই ঢের বাবা। এই সস্তা হোটেল অনেক গরিব মানুষের খাবার ভরসা বাবা। সৎভাবে কাজ করলে কোনো কাজই ছোট নয় বাবা। তাহলে আজকে থেকে হোটেলের নাম হবে রতন দাদার সস্তার ভাতের হোটেল। কি বলো তোমরা?